আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। তো একটু নতুন ভাবে নতুন কিছু দেখবা, কারণ হচ্ছে রাফি ভাইয়ের আইসিটি ক্লাস তোমরা করো নাই, তাই না? এখন বিগত ব্যাচের স্টুডেন্টরা করছে, বাট তোমরা করো নাই। এতদিন রাফি ভাইয়ের কি শুধুমাত্র কি ক্লাস করে আসছো? ফিজিক্স ক্লাস করেছো। আজকে কি করবা? আইসিটি ক্লাসও করবা, ঠিক আছে? তো তোমাদের সবাইকে স্বাগতম আইসিটি ক্লাসে। তো ভাইয়া যে ট্রিপলি নিয়ে পড়াশোনা করছি, মাস্টার্স বিএসসি এমএসসি ইঞ্জিনিয়ারিং দুটো যে কমপ্লিট করলাম, এটা যতটা না ফিজিক্স রিলেটেড তার চেয়ে বেশি আইসিটি রিলেটেড। এই কথাটা দিয়ে তোমরা মোটামুটি বুঝে ফেলবা। এখন কথা হলো, অনলাইনে তো আসলে একসাথে এত সাবজেক্ট পড়ানোর সুযোগ হয় না, সময় পাই না, এই জন্য আইসিটিটা আসলে ফ্রিতে পড়ানো হয় নাই আগে। তো আমরা আজকের ক্লাসে চেষ্টা করব প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়টা ভালো মতো শেষ করতে। তবে প্রথম অধ্যায় থেকে আসলে তেমন একটা পড়ার কিছু নাই, খুবই কম জিনিস। আমি দাগাই দিব কি কি পড়া উচিত কি কি পড়া উচিত না। আমি একটা সাজেশন দিব তোমাদেরকে আজকে। ফার্স্টে সাজেশন দিব না, সাজেশন থাকবে সবার লাস্টে। বাট দ্বিতীয় অধ্যায়টা আজকে তামা বানাই ফেলবো। প্রথম অধ্যায় থেকে বুঝানো জিনিস একটু কম, বাট দ্বিতীয় অধ্যায় থেকে বুঝানো অনেক কিছু আছে, ঠিক আছে? সো আমি আজকে দ্বিতীয় অধ্যায়টা আগে পড়বো, কারণ আমরা যেটা আগে পড়ি সেটা খুব ভালো মতো পড়া হয়, যেটা পরে হয় সেটা একটুখানি কম ভালো মতো পড়া হয়। সো আমাদের আজকের ক্লাসের ফোকাস কি বলো দেখি? প্রথম চ্যাপ্টারের চাইতে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা আগে শেষ করে ফেলবো, ঠিক আছে? সো ভাইয়া কোন বই পড়াবেন? ভাইয়া হচ্ছে মুজিবুর স্যারের বই পড়াবো। আমি নিজেও মুজিবুর স্যারের বই পড়ছি। তোমরা কে কোন বই পড়ো আমাকে একটু কমেন্টে জানাও তো। বোর্ড বই কে পড়ো, মুজিব স্যারের বই কে পড়ো, তারপরে হচ্ছে তোমার অক্ষরপত্র একটা বই আছে, ওইটা কে পড়ো, কে কোন বই পড়ো একটু কমেন্টে জানিয়ে ফেলো। তোমাদের সাথে আগে একটু কথাবার্তা বলি, তারপরে ক্লাস শুরু করি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একজন বলতেছে মাহবুব স্যারের বই পড়ি। আচ্ছা, সাদা সাদা যাচ্ছে, তোমাদের কি দেখতে প্রবলেম হচ্ছে? সাদা সাদা কি জানি যাচ্ছে, এরকম তো থাকার কথা না। এটা কি এক্সপোজারের কারণে হলো? আচ্ছা, এটা মনে হয় সাদা সাদা একটা লেয়ার যাচ্ছে, তাই না? এরকম তো ছিল না। ওকে, আচ্ছা, এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো আমরা এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় থাকবে হচ্ছে দ্বিতীয় অধ্যায়টাকে একটু বেশি ভালো মতো শেষ করা। তোমরা বলতেছো যে মুজিবুর রহমান স্যারের বই, আচ্ছা, বেশিরভাগ মাহবুবুর রহমান স্যারের বই। আচ্ছা, ঠিক আছে, সিস্টেকের বই। আচ্ছা, ঠিক আছে। সো ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ আইসিটি। তো ফার্স্টে আমরা কি শিখবো? আমরা দ্বিতীয় অধ্যায় শিখবো। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি পড়া উচিত কি পড়া উচিত না। তোমাদের আগে জানা লাগবে ভাইয়া সব কি আসলে লাগে ইন্টারের জন্য। উত্তর হচ্ছে না। তোমাদের প্রথম কোশ্চেনের তোমাদের প্রথম কোশ্চেন যে কি পড়বো, এবং আরেকটা প্রশ্ন হচ্ছে কি পড়বো না। এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আজকে পুরো ক্লাসে যদি করো। আগে আমাকে এনশিওর করো আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা, আর হচ্ছে আমার লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। এই দুটো জিনিস এনশিওর করো, লেখা কি ক্লিয়ার। কারণ আজকের ক্লাসে অনেক জিনিস আমরা বই থেকে পড়বো, বই থেকে পড়ার কোনো গুরুত্ব নেই, মানে বিকল্প নাই, গুরুত্বের কোনো বিকল্প নাই, ঠিক আছে? বোর্ড বই কি এনাফ আইসিটির জন্য? হ্যাঁ, এনাফ। আইসিটির জন্য কিন্তু বোর্ড বই এনাফ। তোমরা সবাই বলছো যে পুরোপুরি ক্লিয়ার আছে, আর আমার চেহারা অনেক ফ্যাকাশে দেখাচ্ছে। আমি এত ফ্যাকাশে না, ঠিক আছে? মানে আমরা আসলে পুরো সেটআপটা হচ্ছে ব্ল্যাক এর জন্য, এখন আমি হোয়াইট নিচ্ছি তো এর জন্য এরকম দেখাচ্ছে। চেহারাটা কেমন কেমন মানে ধুলাবালি ধুলাবালি। আমার চেহারা এই অবস্থা কি লেগে আল্লাহ। আচ্ছা, যাই হোক, চেহারা এত ম্যাটার করে না। তো আমরা হচ্ছে এখন মূল পড়াতেই ঢুকে যাব।
রেডি। প্রথমে হচ্ছে আমাদের চ্যাপ্টারটা দেখো, চ্যাপ্টারটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস এবং নেটওয়ার্কিং এই নাম। তো এইখানে বিগত বছর আমরা চলো আগে বোর্ড অ্যানালাইসিস করি। আমরা ফার্স্টে কি করব, বোর্ড অ্যানালাইসিস করব। যে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে সেই চ্যাপ্টারের গুরুত্বটা আগে বুঝতে হবে। তার জন্য তোমরা চাইলে টেস্ট পেপার নিতে পারো, আমার সামনে টেস্ট পেপার আছে, আমি এটা নিচ্ছি। তো ভাইয়া আমরা আগে হচ্ছে বোর্ড অ্যানালিসিস করব। বোর্ড অ্যানালিসিস মানে কি, কত সালে কয়টা প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে সেগুলো জানাটা জরুরি। ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট লাগবে। চলো আমরা বোর্ড অ্যানালিসিসটা করে ফেলি। এটার জন্য তোমরা যে কোনো একটা টেস্ট পেপার সাপ্লিমেন্ট তোমরা নিতে পারো। আমার কাছে আমি সাপ্লিমেন্টটা নিছি। হ্যাঁ, তো এখন সাপ্লিমেন্ট থেকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কোথা থেকে কয়টা আসছে। যেমন আমি দেখতে পাচ্ছি অবজেক্টিভের কথা বলো, রিটেনের কথা বলো। হ্যাঁ, সিকিউর কথা যদি আমরা বলি, সিকিউ কিন্তু ঢাকা বোর্ডে 2টা আসছে। ঢাকা বোর্ডে সিকিউ 2টা আসছে, পুরো ফুল 2 সেট। রাজশাহীতে আসছে একটা, তারপর হচ্ছে যশোরে আসছে একটা, কুমিল্লাতে একটা, চট্টগ্রামে একটা, এগুলো লিখলাম না। বরিশালে আসছে 2টা। সো যেগুলো 2টা করে আসে শুধুমাত্র সেই বোর্ডগুলো আমি বলি। তোমরা এই বোর্ডের কারা কারা আসো, ঢাকা বোর্ডের তো আসো, তারপরে হচ্ছে তোমার বরিশালে আসছে 2টা, আর ময়মনসিংহে 2টা, দিনাজপুরে 2টা। এই বোর্ডে কারা কারা আসো, ময়মনসিংহের কারা কারা আসো, ময়মনসিংহের বোর্ডের, দিনাজপুরের বোর্ডে কারা কারা আসো, যাদের গুলার নাম বলতেছি এদের 2023 সালে এতগুলো সিকিউ আসছে। বরিশালেও 2টা করে সিকিউ আসছে। এই বোর্ডে যারা যারা আসো তারা একটু অতিরিক্ত গুরুত্ব দিবা এই চ্যাপ্টারটাকে। অবজেক্টিভ প্রত্যেকটা বোর্ডেই এভারেজে 4টা করে আসছে। 2022 সালে আইসিটি ছিল না, 2021 সালে আইসিটি ছিল না, 2020 সালে একটা দুইটা করে আসছে, 2018 সালে সমন্বিত ছিল, 2017 সালে 2টা একটা করে আসছে, কোন কোন বোর্ডে 2টা আসছে। বিশেষ করে বরিশালে স্যারদের প্রিয় চ্যাপ্টার এইটা, বরিশালের স্যারদের প্রিয় চ্যাপ্টার এটা। প্রত্যেকটা সালে বরিশালে 2টা করে আসছে। ঢাকা বোর্ডে 17 সালে 2টা আসছে, 23 সালে 2টা আসছে, আর বাকি সবগুলো একটা করে আসে। তার মানে বরিশালে যারা আসো তারা এটা কোপায় পড়ো, বরিশালের স্যারদের ফেভারিট চ্যাপ্টার এটা, প্রত্যেকটা বছর 2টা করে দিছে। আর অন্যান্য যারা আসো তারা একটা করে দিছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি বরিশালে পাইছি জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, ঠিক আছে। সো সবাই অন্তত একটা সিকিউ এখান থেকে আনসার করবাই, ঠিক আছে? একটা সিকিউ মাস্ট আনসার করবাই। আর এমসিকিউ কিন্তু 4টা এমসিকিউ থাকবে মিনিমাম 4টা এমসিকিউ, মিনিমাম 4টা এমসিকিউ থেকে আসবে। সো এই হচ্ছে আমাদের চ্যাপ্টারের গুরুত্ব, একটা সিকিউ থাকবেই এবং মিনিমাম 4টা এমসিকিউ থাকবেই। তো আমরা ওই যে বললাম না একটা প্রশ্ন করছিলাম কি পড়বো আর কি পড়বো না, সাজেশন। আমার পুরো ক্লাসটাই আজকে একটা সাজেশন। যেমন এই যে এইটা, ফার্স্ট অফ অল কমিউনিকেশন সিস্টেমের যে উপাদান কি কি, এটা কিন্তু একটা অনুধাবন। সো তো আজকে পুরো ক্লাসে আমি এইভাবে দাগায় দিব, কোনটা ক, কোনটা খ, কোনটা গ, কোনটা ঘ, আমি দাগিয়ে দিব। তোমরা বাসায় পড়বা, ঠিক আছে? কারণ পুরো 2টা চ্যাপ্টার জীবনও কেউ এক ক্লাসে পড়াতে পারবে না। আমি এই জন্য আজকে ক্লাসের সাজেশন টাইপের ক্লাস, ঠিক আছে? আর আমি সিকিউ সলভ করে দিব। সো পরীক্ষা আসতে পারে যে ডেটা কমিউনিকেশনের উপাদান কি কি, তখন তুমি কি করবা, আল্লাহর নাম নিয়ে এই 5টা উপাদান মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? কি কি উৎস, তুমি একটা ডেটা যখন পাঠাতে চাও তোমার অবশ্যই একটা সোর্স লাগবে, সেই সোর্সটা কেউ না কেউ গ্রহণ করবে। হ্যাঁ, তো তার মানে কি অবশ্যই একটা প্রাপক থাকবে, যে পাঠাবে সে একটা প্রেরক থাকবে, ট্রান্সমিটার। সোর্স এক জিনিস, ট্রান্সমিটার আরেক জিনিস। সোর্স মানে যেখান থেকে উৎপন্ন হয়েছে, ট্রান্সমিটার মানে যে পাঠাইছে। মানে ব্যাপারটা হচ্ছে কৃষকরা যেমন খাবার কি করে ফলন, তারা হচ্ছে যত ধরনের পরিচর্যা আছে সবগুলো তারা করে, কিন্তু ঢাকায় দোকানে বিক্রি কারা করে, অন্যরা বিক্রি করে না। ব্যাপারটা এরকম, উৎস হলো একরকম, ধরো কৃষক, আর প্রেরক হচ্ছে আরেক রকম, দোকানদার। মাধ্যম মানে কি, কোন একটা ওয়ে আছে। যেমন এখন ধরো তোমার চাল ডাল বা হচ্ছে গিয়ে তোমার ফুড পান্ডা, বিভিন্ন ওয়েবসাইট আছে, এগুলো একটা মাধ্যম ধরতে পারো। প্রাপক মানে আমি ধরো চাল ডাল ওয়েবসাইট থেকে আমি একটা জিনিস অর্ডার করছি, তাহলে এটাকে আমি হচ্ছে প্রাপক, ঠিক আছে? আর গন্তব্য মানে কি, গন্তব্য মানে হচ্ছে আমি কেন, আমার খাবারটা কেন দরকার, আমার পুষ্টির জন্য, আমার পেটে যাতে যায়। তাহলে গন্তব্য হচ্ছে আমার বডিতে যাতে খাবারটা ঠিকঠাক পৌঁছে, এটা আমার গন্তব্য। প্রাপক হচ্ছে আমি, মাধ্যম হচ্ছে ফুড পান্ডা বা হচ্ছে চাল ডাল,
প্রেরক হচ্ছে কে, ওই ফুড পান্ডা বা চাল ডালের যে প্রেরকরা আছে, আর উৎস হচ্ছে কি তারা যে কৃষকদের কাছ থেকে বা একবার রুট লেভেলদের কাছ থেকে কিনে, সেটা হচ্ছে প্রেরক। সো আশা করি উপাদানটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি এটা গতে কোনো একটা প্রশ্ন দেয়, বানায় টানা লিখে দিবা, ঠিক আছে? আমি যা যা বলছি এরকম উদাহরণ দিয়ে বানায় টানা লিখে দিবা। এবার আসি এই যে ডেটা ট্রান্সমিশন স্পিড, এখান থেকে ভাই এমসিকিউ হেভি ইম্পর্টেন্ট। সো আমি স্টার দিয়ে দিব এমসিকিউর জন্য, এটা 5 স্টার, ঠিক আছে? 5 স্টার কিসের জন্য? এমসিকিউ। আমি আবারও বলি, আজকের ক্লাস পুরোটা সাজেশনমূলক ক্লাস, ঠিক আছে? তোমরা বাসায় বেশি বেশি পড়বা। তো কি পড়বা? যে ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিডকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। কি কি? ন্যারো, ভয়েস এবং ব্রড। তো ন্যারো ব্যান্ডের মধ্যে পরীক্ষা আসতে পারে এটা কত বিপিএস, ঠিক আছে? 45 থেকে 300 বিট পার সেকেন্ড। হ্যাঁ, এটা কোথায় ব্যবহার করা হয়? টেলিগ্রাফিতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। তারপরে আমরা চলে যাব কোথায়? ভয়েস ব্যান্ডে চলে যাব। দেখো, এগুলো আসলে সব পড়া লাগে না, একটা একটা মূল কিওয়ার্ড গুলো জানা থাকলে হয়, কারণ এগুলো রিটেন আসবে না, এটা রিটেন আসবে না। ভয়েস ব্যান্ড কত হয়? ভয়েস ব্যান্ড 9600 বিট পার সেকেন্ড হয়ে থাকে। ভয়েস ব্যান্ড 9600 বিট পার সেকেন্ড হয়ে থাকে। আর ব্রডব্যান্ডটা সবচেয়ে বেশি, যেটা আমরা বর্তমানে ব্যবহার করি, হ্যাঁ, ওয়াইফাই, 1 MBPS এটা মিনিমাম হয়, কমপক্ষে বলছে, ঠিক আছে? 4 অনেক বেশি হয়। এটা কোথায় ব্যবহার করা হয়? স্যাটেলাইট কমিউনিকেশন এটা ব্যবহার করা হয়, মাইক্রোওয়েভ কমিউনিকেশন ব্যবহার করা হয়। আমি আবারও বলি, আজকের ক্লাসটা আমি মূল বই থেকে দাগায় দাগায় পড়াবো, আর কিছু সিকিউ সলভ করে দিব, অবজেক্টিভ আলাদাভাবে করে দিব না। মানে হচ্ছে অবজেক্টিভ থাকবে আমি সলভ করবো এরকম না, কারণ আমি এখানে কতগুলো অবজেক্টিভ দেখাই দিলাম, সামনে আরো অনেক অবজেক্টিভ দেখো। এবার আসি ডাটা ট্রান্সমিশন স্পিড মেথড। ভাই এটা বোর্ড সিকিউতে আসছে, এটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট। 5 স্টার দিব এটা আমি কিসের জন্য বলতো? সিকিউ এর জন্য। এটা অলরেডি আসছে বিগত বছর 2023 সালে, এটা কয়েকটা বোর্ডে আসছে। আমি তোমাদেরকে যখন সিকিউ সলভ করাবো দেখাবো, ঠিক আছে? তো হুবহু পরীক্ষা আসছে হচ্ছে এরকম একটা উদ্দীপক দিয়ে দিছে, দিয়ে বলছে রহিম সাহেব হচ্ছে এমন একটা পদ্ধতিতে ডাটা ট্রান্সফার করবেন যে পদ্ধতিতে প্যাকেট বাই প্যাকেট আকারে পাঠায়, আর করিম সাহেব এমন ভাবে পাঠাবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠায়। তখন গ নাম্বারে বলছে রহিম সাহেব কোন পদ্ধতিতে করছে, করিম সাহেব কোন পদ্ধতিতে বলছে, আরেকটাতে বলছিল তোমার পার্থক্য দিতে কোনটা বেটার, এরকম। তো এরকম প্রশ্ন তোমাদের বোর্ডে অলরেডি আসছে এবং আবারও আসতে পারে। তো তার জন্য পুরো ফুল একটা ভালো একটা আইডিয়া থাকা লাগবে। সো এটা 5 স্টার দিলাম আমি সিকিউ এর জন্য। তো চলো আমরা পড়ে ফেলি ডেটা ট্রান্সমিশন মেথড কি কি। ডেটা ট্রান্সমিশন মেথড টোটাল 3টা আছে। কয়টা মেথড আছে বলো দেখি? 3টা। আমরা এগুলো প্রত্যেকটা নিয়ে একটু নাড়াচাড়া দিব। সবার প্রথমে হচ্ছে, ভাই টপিক পাইতাছি না বইয়ে, একজন বলতেছে টপিক পাইতাছি না বইয়ে। এখন ভাইয়া আমি তো পড়াচ্ছি মুজিবুর রহমান স্যারের বই, এখন তোমাদের তো বইয়ের সাথে তো নাও মিলতে পারে, ঠিক আছে? মানে পেজ নং তো নাও মিলতে পারে। তো এখন বই খুলে কোনো প্রয়োজন নাই, তুমি ক্লাস করো, ক্লাস করার পর পুরো চ্যাপ্টার যখন ক্লাস করা শেষ হয়ে যাবে, তুমি যখন মূল বইটা পড়বা তখন তুমি ধরে ফেলবা কোনটা কোন পেজে ছিল। ক্লিয়ার? তো এখন বই খোলার কোনো প্রয়োজন নাই, তুমি আমার সাথে আগাও। প্রথমে হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কাকে বলে? দেখো, যে ডেটা ট্রান্সমিশন সিস্টেম হয়ে প্রেরক হতে ডেটা গ্রাহকের কাছে কিভাবে পৌঁছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। সো এখানে মূল শব্দটা তোমাকে ফোকাস করতে হবে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে পৌঁছায়। মানে আমি হচ্ছে কি, আমি হচ্ছে ধরো ডেটা ট্রান্সফার করব, আমি ট্রান্সমিটার, আর তুমি সেই ডেটাটা গ্রহণ করবে। যেমন এখন লাইভে আমি কথা বলতেছি, আমার ডেটাগুলা মোবাইলে আসতেছে, ওয়াইফাই এর মাধ্যমে স্যাটেলাইটে যাচ্ছে, স্যাটেলাইট থেকে তোমাদের বাসায় তোমাদের মোবাইলে আসতেছে। তাহলে আমি কি ট্রান্সমিটার, তোমরা কি রিসিভার। এখন এই যে ডেটা ট্রান্সমিশন গুলো হচ্ছে, তোমরা যে ভিডিওতে আমাকে দেখতে পাচ্ছ, আমার ভয়েস শুনতে পাচ্ছ, আমার লিখা দেখতে পাচ্ছ, এটা প্রত্যেকটা আসলে কিন্তু এই ট্রান্সমিশন মেথড ব্যবহার করে। এখন এইসব মেথড ব্যবহার করে না, অনেক অ্যাডভান্স মেথড ব্যবহার করে। আমি বাচ্চাদের মতো করে বুঝাইতেছি, ধরো অ্যাসিনক্রোনাস পদ্ধতি ব্যবহার করলো, এটা কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এই যে আমি কথা বলতেছি, আমার ভয়েসটাকে কি করতে হয়, এটাকে বাইনারিতে কনভার্ট করা হয়। ভয়েস সিগন্যালকে আগে বাইনারি কনভার্ট করা হয়, 1001 এইভাবে বাইনারি কনভার্ট করা হয়, এটা দেন স্যাটেলাইটে চলে যায়। তাহলে এই যে এক একটা ক্যারেক্টার না, 1010 এগুলো ক্যারেক্টার না। তো আমি পাঠাচ্ছি ভয়েস, কিন্তু এটা পরবর্তী কনভার্ট হয়ে বাইনারি কনভার্ট হচ্ছে, পরে বাইনারি থেকে তোমাদের এখানে যখন রিসিভ হবে তখন সেটা আবার কনভার্ট হয়ে কি ভয়েসে কনভার্ট হবে। এই জন্য তোমরাও কি ভয়েসে শুনতে পারো, তোমরা বাইনারিতে জীবন কিছু বুঝতা। আমি যা যা বলতেছি এগুলো যদি বাইনারিতে কনভার্ট হতো, মানে তোমাদের সামনে যদি বাইনারিতে আসতো কিছু বুঝতাম না। ফার্স্টে এটা কনভার্সনটা হচ্ছে, ফার্স্টে আমার কনভার্সনটা হচ্ছে এরকম, ভয়েস থেকে এটা বাইনারিতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? পরবর্তীতে সেটা বাইনারি থেকে কি হয়ে যাচ্ছে, স্যাটেলাইটে চলে যাচ্ছে। হ্যাঁ, সেটা স্যাটেলাইটে চলে যাচ্ছে। পরবর্তীতে সেটা স্যাটেলাইট থেকে তুমি কি করতেছো, রিসিভ করতেছো। কি আকারে রিসিভ করতেছো? বাইনারি আকারে রিসিভ করতেছো।
পরবর্তীতে সেটা আবার ভয়েসে কনভার্ট হচ্ছে। এই জিনিসটা এইভাবে চলতে থাকে। তো এই ছিল আমাদের অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। এটা হয়ে থাকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে একটার পর একটা হয়, কারণ এইভাবে অনেক স্লো হয়ে যায়। তো আমরা পড়বো যে ওর যে আসলে কিছু অসুবিধা আছে সেটা আমরা পড়বো। তো দেখো, প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহকও তা গ্রহণ করতে পারবে। আমি যখন ইচ্ছা লাইভ শুরু করতে পারবো, যখন ইচ্ছা হচ্ছে শেষ করতে পারবো। হ্যাঁ, তোমরাও তখন সেটা ডেটাটা গ্রহণ করতে পারো। সো প্রথম সুবিধাটা কি? এটা একটা সুবিধা, আমি যখন ইচ্ছা ডেটাটা ট্রান্সমিশন করতে পারবো। 2 নাম্বার কি, একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝখানে বিরতি সব সময় সমান নাও হতে পারে। মানে মাঝখানে যে বিরতিটা সেটা কি সমান না হয়ে ভিন্ন হতে পারে। মানে কি, আমি ফার্স্টে বললাম হ্যালো, তো হ্যালোর পরে একটা বিরতি হলো রাফি, রাফির পরে বিরতি ধরো ভিন্ন হয়ে গেল, ঠিক আছে? এই পদ্ধতিতে কি হয়ে থাকে, বিরতি সমান নাও হতে পারে। সো মূল শব্দ খেয়াল রাখবে, এত পুরা লাইন পড়ার দরকার নেই, পুরা লাইন মুখস্থ রাখা দরকার নেই, পড়বা পুরা লাইন বাট মুখস্থ রাখা দরকার নেই। মুখস্থ রাখবা খালি এক একটা শব্দ, আমি যেগুলা লাল কালার করে দিব। এবার কি, প্রত্যেকটা ক্যারেক্টারের শুরুতে একটা স্টার্ট বিট থাকে আর একটা কি থাকে, স্টপ বিট থাকে। স্টপ বিট কয়টা হইতে পারে, একটা হইতে পারে আবার দুইটা হইতে পারে। সো আমি যে একটা 8 বিটের একটা ক্যারেক্টার পাঠাইলাম, ধরো হচ্ছে হ্যালো, ধরো 8 বিটের, ধরো ওটা কি হবে, একটা স্টার্ট বিট থাকবে আর একটা কি থাকবে, স্টপ বিট থাকবে। কারণ এগুলো না থাকলে ও ধরতে পারবে না কোনটা শুরু আর কোনটা শেষ। ক্লিয়ার? এই স্টার্ট বিট স্টপ বিট থাকার কারণে এটাকে কি বলা হয়, স্টার্ট ও স্টপ ট্রান্সমিশনও বলা হয়। এটাও এমসিকিউতে আসতে পারে। সাধারণত যখন কোনো সিপিইউ এর সাথে এক বা একাধিক টার্মিনাল যেমন কিবোর্ড, মনিটর ইত্যাদি যুক্ত থাকে, তখন টার্মিনাল থেকে সিপিইউ পর্যন্ত এই ধরনের অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয়। এবার এখানে একটা সিকিউ আসতে পারে যে রহিম সাহেব কি করলো, তার কম্পিউটারের সাথে মনিটরও লাগায় রাখলো, কিবোর্ডও লাগায় রাখলো। এখন কোশ্চেন হইতেছে কোন পদ্ধতিতে এটা ট্রান্সমিশন হইতেছে। তখন তুমি উত্তর দিবে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে, কারণ অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে কয়েকটা টার্মিনাল তুমি কানেক্ট করতে পারো। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। তো এই ছিল আমার মূল কথাবার্তা অ্যাসিনক্রোনাস নিয়ে। নেক্সট আমরা চলে যাব হলো অ্যাসিনক্রোনাসের সুবিধা। এগুলো পরীক্ষা আসে, এগুলো ইন্ডিভিজুয়াল ভাবে পরীক্ষা আসে অনুধাবনে। ঠিক আছে, সুবিধাগুলো বাসায় পড়বা, অসুবিধাগুলো বাসায় পড়বা, আমি অলরেডি গুলো ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা জাস্ট একবার রিডিং দিয়ে নিবা। এটা কিন্তু স্লো, ওই যে অনেক একটা একটা করে পাঠাই তো এই জন্য এটা অনেক স্লো হয়ে যায়। আর সিনক্রোনাসের মধ্যে পার্থক্যটা কি, সিনক্রোনাস হইতেছে একটা একটা করে না পাঠায়। খেয়াল করে দেখো কি বলছি, এই প্রকার ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনের প্রথমে ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজে আমরা সংরক্ষণ করি, পরে সেটা প্যাকেট আকারে পাঠাই। কিভাবে পাঠাই, প্যাকেট আকারে। ওইখানে ওই পদ্ধতিতে পাঠানো হয়তো একটা একটা করে, যেমন RAFI ওই পদ্ধতি কিভাবে পাঠাইতো দেখো, ফার্স্টে আর পাঠাইতো, পরে একটু স্টপ হইতো, এ পাঠাইতো, এফ পাঠাইতো, আই পাঠাইতো, মানে একটা 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 করে পাঠাইতো, এই জন্য স্লো হয়ে গেছিল। বাট এই প্রসেসটা একটা একটা করে পাঠায় না, সে কি করে পুরো একবারে রাফিরে পাঠাই দেয়, পুরো একবার রাফিরে পাঠাইলো, তারপরে ধরো পুরো একবারে হ্যালোকে পাঠাবে। তো এর ফলে এটা কিন্তু স্পিড হয়ে যাবে, এটা একটা ফাস্ট, এটা তার একটা সুবিধা। এখানে তুমি প্রতিটা ব্লকে তুমি 80 থেকে 132 ক্যারেক্টার রাখতে পারবা। এই ছিল ওর ঘটনা। সো সুবিধাটা কি, ওর ইফিসিয়েন্সি বেশি হয়, ওর ডেটা ট্রান্সমিশন রেটটাও বেশি হয়, কারণ একসাথে অনেকগুলো চলে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কি আমার সেই মূল কথা। এটা ভাই ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ, এটা পড়বা, এটা আসবে পরীক্ষার হলে, দেখবা এটা আসবে। আরেকটা আছে সিনক্রোনাস শিখলাম, অ্যাসিনক্রোনাস শিখলাম, আরেকটা আছে আইসোক্রোনাস। আইসোক্রোনাস হলো হাইব্রিড, মানে দুইটা মিল্লা আইসোক্রোনাস। আইসোক্রোনাসে সিরিয়ালও ব্যবহার করা হয়, প্যারালাল ডেটা ট্রান্সমিশন করা হয়। এখানে ডিলেটা অনেক কম থাকে। ঠিক আছে, এটা পরীক্ষা আসে না, খুবই কম, তাও কখর জন্য একবার দেখে রাখতে পারো। এখন আমরা পড়বো বোম্বাস্টিক ইম্পর্টেন্ট একটা টপিক, এটা 5 স্টারের উপরে যদি কিছু থাকে আমি সেইটা দিতাম। কিসের জন্য, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আমাদের টপিকের নাম কি, ডেটা ট্রান্সমিশন মোড। দেখো আগের টপিকের নাম কি ছিল, আগের টপিকের নাম দেখতে হবে, অনেক সময় গোলায় ফেলে পোলাপেনটা। সেটা হলো আগেরটা কি ছিল, আমরা যে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস শিখলাম, এটা কি ডেটা ট্রান্সমিশন মোড ছিল। দেখো দেখি, এটা ছিল মেথড, ডেটা ট্রান্সমিশন মেথড। ঠিক আছে, সো স্যার যদি এভাবে বলে দেয় যে ডেটা ট্রান্সমিশন মেথড কোনটি, ধরো এমন একটা জিনিস দিল যেটা মোডের মধ্যেও পড়লো মেথডের মধ্যেও পড়লো, তখন একটা সমস্যা না, তখন স্যার ফিক্স করে দিবে যে ডেটা ট্রান্সমিশন মেথড যদি বলে তখন কি কি বলো দেখি, আমরা একটু রিক্যাপ করি। ফার্স্ট হচ্ছে সিনক্রোনাসের মধ্যে কি ছিল বলো তো, ক্যারেক্টার বাই ক্যারেক্টার করে পাঠায়। ঠিক আছে, সো তুমি একটা মূল শব্দ মনে রাখবা, তোমার সব মনে পড়বে। তাহলে সিনক্রোনাসের ক্ষেত্রে মূল শব্দ কি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ঠিক আছে, 2 নাম্বার আমরা শিখলাম হচ্ছে অ্যাসিনক্রোনাস।
অ্যাসিনক্রোনাস মনে রাখার টেকনিক কি বলতো? অ্যাসিনক্রোনাস মনে রাখার টেকনিক কি? এটা প্যাকেট বাই প্যাকেট পাঠায়, প্যাকেট। তো প্যাকেট শব্দটা যখন তোমার মাথায় আসবে তখনই মনে পড়বে আরে এটা তো একবারে অনেকগুলো পাঠায়, তাহলে এটার স্পিড বেশি, এটার স্পিড কম, তারপর এখানে স্টোরেজ লাগবে যেহেতু একবারে পাঠাইতেছে। সো পুরো একটা শব্দ তো পুরো একটা ওয়ার্ড তো তার মধ্যে একটা জমা থাকা লাগবে, তারপর সে পুরোটা পাঠাইতে পারবে। সো এখানে স্টোরেজ দরকার হয়, এখানে স্টোরেজ দরকার হয় না, কারণ যেটা আসতেছে ওটাই পাঠিয়ে দিচ্ছে। মানে তোমার কাছে ধরো 100 টাকা আসতেছে, তুমি সাথে সাথে এটা কাউকে দিয়ে দিবা, তো তোমার কাছে তো জমা থাকলো না। বাট তোমার কাছে যদি জমা রাখো তাহলে সেখানে প্যাকেট, ঠিক আছে। আর 3 নম্বরে হচ্ছে আইসোক্রোনাস, যেটা পরীক্ষা আসে না। তারপর আমরা কি শিখবো? ডেটা ট্রান্সমিশন মেথড গেল। এরপর আমরা কি শিখবো? এরপর আমরা শিখবো হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। এরপর আমরা শিখবো হলো ডেটা ট্রান্সমিশন মোড শিখবো, ঠিক আছে। একটা ছিল মেথড আর একটা মোড, দুটো আলাদা জিনিস। মোড হইতেছে সিমপ্লেক্স। সিমপ্লেক্সের উদাহরণ কি? যেমন ধরো আমি কথা বললাম, এ থেকে সেটা বি পর্যন্ত পৌঁছালো, কিন্তু বি আমাকে কিছু শুনাইতে পারলো না, সেটাকে আমরা সিমপ্লেক্স বলবো, ঠিক আছে। মানে একজন বলবে বাকিজন শুনবে। যেমন এটা হচ্ছে রেডিও, রেডিওতে আর যে যখন কথা বলে তখন দর্শক শুধু শুনে, ঠিক আছে, সে ফিডব্যাক দিতে পারে না। টেলিভিশন, টেলিভিশনে তুমি যখন টিভি দেখো, টিভি থেকে পাঠাচ্ছে, তুমি যতই চিল্লাচিল্লি করো টিভির লোকেরা কিছুই দেখবে না। 2 নম্বর হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্সটা কি ভাইয়া? ওয়াকি টকি, ওয়াকি টকি। যেমন হচ্ছে ধরো এ থেকে সে বি তে কিছু একটা ডাটা ট্রান্সমিশন করতে পারছে, কিন্তু ঠিক ওই সময়ে বি থেকে এতে পারলো না। মানে কি? আমরা যখন পুলিশদেরকে দেখি যে কথা বলে হ্যালো ওভার, এই যে ওভার বলে, কেন ওভার বলে? ওভার দ্বারা বুঝাচ্ছে যে আমার কথা বলা শেষ, এখন তুমি কথা বলা শুরু করো। ধরো ও ফার্স্ট জন বলতেছে হ্যালো ওই সময় যদি আরেকজন যদি কথা বলে তখন দুজনটা কলিশন হবে, কারোটাই শোনা যাবে না। সো এর জন্য হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে একসাথে দুজন কথা বলতে পারবে না, একজন বলবে আরেকজন শুনবে। তো একজনের যখন শেষ হয়ে যায় পুলিশটা কি করে? ওভার বলে। ওভার বলা মানে কি? আমার কথা বলা শেষ, এবার তুমি বলো, না তো সে বুঝবে না কথা বলা শেষ হয়েছে কিনা, ঠিক আছে। এই জন্য ওভার বলে। সো এ থেকে বি হয়, আবার বি থেকে এ হয়, তবে দুটা কি একসাথে হয় না, ভিন্ন ভিন্ন সময়ে হয়, ঠিক আছে। এবার বাকি রইল কি? ফুল ডুপ্লেক্স। 3 নাম্বারটার কি বলো দেখি? ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স মানে কি? এই যে আমরা যে ফোনে যখন কথা বলি, আমি যখন কথা বলি আমার ফ্রেন্ডও চাইলে আমাকে একটা ধমক দিতে পারবে সাথে সাথে, মানে হচ্ছে এটা একসাথে ঘটে, ঠিক আছে, এটা একই সাথে ঘটে। একই সাথে দেখে আমি এইভাবে চিহ্ন দিচ্ছি। সো এর মাধ্যমে আমাদের সিমপ্লেক্স শেষ, হাফ ডুপ্লেক্স শেষ, ফুল ডুপ্লেক্স শেষ। এটা আমি বই থেকে পড়াবো না, এটা আমি নিচ থেকে পড়াইছি, দ্যাটস ইট। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝছো কিনা। কি হয়েছে? কি উল্টা হয়ে গেছে? কে জানি বলছে উল্টা হয়ে গেছে, কি উল্টা হয়ে গেছে বুঝি নাই। ও আচ্ছা, লিখাটা মেথড আর মোড, কোনটা উল্টা লিখছি? এই যে মেথড আর মোড। আচ্ছা একটু আমি দেখি কোনটা উল্টা লিখছি। মেথড হচ্ছে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। মেথড, এই যে মেথড হচ্ছে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। আর হচ্ছে মোডের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে সিমপ্লেক্স। এটা দেখো সিমপ্লেক্সে কি বলা হয়েছে, ক থেকে খ এর দিকে যাবে কিন্তু খ থেকে ক এর দিকে আসবে না, এটা হচ্ছে সিমপ্লেক্স। তারপরে কি ছিল? হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সটা আসলে কি? ওয়াকি টকি। তারপর সবার শেষে কি ছিল? ফুল ডুপ্লেক্স, একসাথে হইতে পারে। তো এই জিনিসটাকে আমরা ডেটা ট্রান্সমিশন মোড বলতেছি, ঠিক আছে। তো ডেটা ট্রান্সমিশন মোড, এটা হচ্ছে তোমার ডেটা ট্রান্সমিশন মোড। কে জানি বলতেছো আমি উল্টা লিখছি, কোনটা উল্টা লিখছি? এটা 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 উল্টা লিখছি। ও সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস উল্টা লিখছি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। হ্যাঁ এটা আমি উল্টা লিখছি, সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসটা আমি উল্টা লিখছি, ঠিক আছে। তাহলে আমি একটা কাজ করি, শুধু এ আর ইয়াটা কেটে ফেলি। তো তাহলে এটা হবে গিয়ে তোমার ক্যারেক্টার বাই ক্যারেক্টার হচ্ছে অ্যাসিনক্রোনাস, ঠিক আছে। এটা হবে এ আর এটা হবে সি, তাইলে হয়ে গেল, ঠিক আছে। ওকে, সবাইকে ধন্যবাদ এটা বলার জন্য।
আমি ভাবছিলাম এইটা আবার উল্টা লিখছি নাকি, না এটা তো উল্টা লেখার কোনো প্রশ্নই আসে না। আরেকটা ভাবছিলাম যে মেথড আর মোড কে আমি উল্টা লিখছি কিনা, দুইটা কোনোটাই আমি উল্টা লিখিনি, সবই ঠিক আছে, শুধু সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসটা উল্টা লিখছিলাম। তো এই মাধ্যমে আমাদের এই টপিকটাও শেষ। এখন আমরা নেক্সট টপিকে চলে যাবো, এটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট, এটা কিন্তু সিকিউতে আসে, আমি তোমাদের সব প্রমাণ দেখাবো কি পরিমাণ সিকিউতে আসে। নেক্সট হচ্ছে, নেক্সট আমরা কি পড়বো বলো দেখি, নেক্সট 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 কি পড়বো, নেক্সট হচ্ছে অধিকারের উপর। দেখো ডেটা ট্রান্সমিশন মোডকে এখন আমরা আবার ভাগ করব, ডেটা ট্রান্সমিশন মোড কিন্তু শিখছি, আবার ডেটা ট্রান্সমিশন মোড শিখবো, তবে সেটা কি প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে। অধিকার, অধিকার মানে কি কয়জন পাচ্ছে সেটার উপর ভিত্তি করে। প্রথমে আমরা শিখবো ইউনিকাস্ট। ইউনি শব্দের অর্থ হচ্ছে এক, ঠিক আছে, একজন পাবে। খেয়াল করে দেখো, ইউনিকাস্ট ব্যবস্থা একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে, অনেক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারে না, সেটা হচ্ছে ইউনিকাস্ট। তো আমরা চলো একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো ধরো হচ্ছে এই যে এটা তো ব্রডকাস্ট গেল, এটা তো হচ্ছে মাল্টিকাস্ট। ইউনিকাস্টের মনে চিত্র না দেয়নি, বা আগের পেজে ছিল, ইউনিকাস্টের চিত্রই দেয় না, দেখছো? আচ্ছা ইউনিকাস্টের চিত্র এখানে নাই, পরের পেজও দেয় নাই, আমি আমার মতো করে শিখাই। হ্যাঁ, ইউনিকাস্টের চিত্রটা হচ্ছে এরকম যে একটা এ আছে, সে কি করবে, শুধুমাত্র সে বি কে পাঠাইতে পারবে, সে সি কে পাঠাইতে পারবে না, এটাই হচ্ছে ইউনিকাস্ট। তো এখন ইউনিকাস্ট কিন্তু সিমপ্লেক্স কে আমরা ইউনিকাস্ট বলতে পারি, হাফ ডুপ্লেক্স কেও আমরা ইউনিকাস্ট বলতে পারি, ফুল ডুপ্লেক্স কেও আমরা ইউনিকাস্ট বলতে পারি। এখন তোমার প্রশ্ন কেন, কারণ আমরা তিনটা পদ্ধতি কিন্তু একজনকে ডেটা পাঠাইতাম। সো ইউনিকাস্ট ভিতরে সিমপ্লেক্সও পড়লো, হাফ ডুপ্লেক্সও পড়লো, ফুল ডুপ্লেক্সও পড়লো। আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে ইউনিকাস্ট মানে কি, একজন পাঠাবে একজনকে। আমরা পড়ছিলাম সিমপ্লেক্স কিন্তু একজন একজনকে পাঠায়, হাফ ডুপ্লেক্স একজন একজনকে পাঠায়, ফুল ডুপ্লেক্স একজন একজনকে পাঠায়, ঠিক আছে, মানে এমন না যে একজন দুইজনকে পাঠায়, সেটা তো আর ইউনিকাস্ট থাকলো না। নেক্সট চলে যাবো আমরা হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট জিনিসটা কি, এটা বলে না আমাদের এখন লাইভটা ব্রডকাস্ট হবে, ঠিক আছে, এরকম তো বলে। দেখো ব্রডকাস্ট জিনিসটা কি, ব্রডকাস্ট মোডে নেটওয়ার্কের কোনো একটি নোড কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো যন্ত্রপাতি থেকে ডেটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করে। খেয়াল করো, তাহলে মূল শব্দ হলো নেটওয়ার্কের অধীনস্থ, নেটওয়ার্কের আন্ডারে যারা থাকবে তারা সবাই পাবে। যেমন তোমরা চিন্তা করো, এই লাইভের কথাই চিন্তা করো, আমি যে লাইভটা নিচ্ছি, আমি হচ্ছে এ, তো কারা কারা তোমরা লাইভ দেখতে পাচ্ছ, বি সি ডি, আমি কয়েকটা নাম দিলাম, বি সি ডি ই, ধরে নিলাম বি হচ্ছে, ধরে নিলাম বি হচ্ছে লিজা, বি হচ্ছে লিজা, সি হচ্ছে গিয়ে আফিফা, সি হচ্ছে গিয়ে ধরো আফিফা, তারপরে হচ্ছে ইমা, ই হচ্ছে ইমা ধরো, আর ডি হচ্ছে মেসি, ঠিক আছে, মেসি। এখন আমি যদি কোশ্চেন করি, এই যে লাইভটা নিচ্ছি এটা কোন মোডে কাজ করতেছে এই লাইভটা, তো আমি যে লাইভটা নিচ্ছি, লিজা আমার লাইভটা দেখতে পাচ্ছে, আফিফাও দেখতে পাচ্ছে, ইমাও দেখতে পাচ্ছে, বাট মেসি কিন্তু আমার লাইভ দেখতে পাচ্ছে না। কারণ কি, মেসির সে পারমিশনই আমি দেই নাই, আমিই দেই নাই মেসির পারমিশন, ঠিক আছে। যাই হোক, এখন ধরো এই গ্রুপের, এটা কিন্তু একটা প্রাইভেট গ্রুপ, রাইট? এই প্রাইভেট গ্রুপ কিন্তু এখন বাইরের থেকে যে কেউ এখনই এসে ক্লাস করতে পারবে না, তাকে আগে গ্রুপে ঢুকতে হবে, আমাকে কি করতে হবে, সেটাকে ওকে আগে অ্যাপ্রুভ দিতে হবে। সো আমরা সিলেক্টেড কয়েকজনকে আমরা দেখাচ্ছি যে দেখো এই আইসিটি ক্লাস হচ্ছে, ইংরেজি ক্লাস হচ্ছে, তোমরা করো, যাদের দরকার তারাই আসতেছে, যাদের দরকার নেই তারা তো আসবে না। সো এই যে সিলেক্টেড, এই প্রসেসটাকে আমরা বলবো ব্রডকাস্ট। তাহলে আমরা যখন বলি যে লাইভ ব্রডকাস্ট হচ্ছে, একটা খেয়াল করে দেখো, লাইভ ব্রডকাস্ট হচ্ছে, এটা মানে কি, এই লাইভটা একটা স্পেসিফিক একটা কমিউনিটি দেখতে পারবে। ক্লিয়ার? এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তীটা মাল্টিকাস্ট। আচ্ছা সরি, আমি যেটা তোমাদেরকে বলছি এটা মাল্টিকাস্ট বলছি, আমি যেটা তোমাদেরকে বলছি এটা মাল্টিকাস্ট, আমি তোমাদেরকে যেগুলা বলছি এই পুরাটা হচ্ছে মাল্টিকাস্ট, আমি তোমাদের যা যা বলছি এটা পুরোটা হচ্ছে মাল্টিকাস্ট, ঠিক আছে। এখন আমরা কি পড়বো, এখন আমরা পড়বো হচ্ছে ব্রডকাস্ট। এই যে মাল্টিকাস্ট আমি তোমাদের যেটা শিখাইলাম, এই যে বিডিই এর মধ্যে থেকে আমরা তিনজন পাইলাম বাট একজন পাইলাম না, ঠিক আছে, এটা কি ছিল, মাল্টিকাস্ট ছিল। তো নেক্সট আমরা কি শিখবো, ব্রডকাস্ট শিখবো। ব্রডকাস্ট, দেখো ব্রডকাস্ট শব্দটা আমাদের খুবই পরিচিত, এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে থাকে, মানে কি
তোমার যে ইচ্ছা যখন ইচ্ছা সে দেখতে পারবে। যেমন আমাদের পেজ থেকে যদি লাইভ হয়, পেজ থেকে যে লাইভ হয় সেটা কিন্তু কি রকম বলতো, সেটা হবে ব্রডকাস্ট। পেজ থেকে যদি লাইভ হয় সেটা হয়ে যাবে ব্রডকাস্ট। আর যদি প্রাইভেট গ্রুপ থেকে লাইভ হয়, প্রাইভেট গ্রুপ থেকে যদি লাইভ হয় তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে মাল্টিকাস্ট। ক্লিয়ার? সো মাল্টিকাস্টের ক্ষেত্রে স্পেসিফিক পারসন থাকে, আর পেজ কিন্তু সবার জন্য উন্মুক্ত, সেটা কিন্তু ব্রডকাস্ট। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। মাল্টিকাস্ট মানে কি, মাল্টিপল পিপল দেখতে পারবে, নট এভরিওয়ান। আর ব্রডকাস্ট মানে কি, ব্রড, সবাই সবাই দেখতে পারবে। সো এই ছিল আমাদের প্রসেস। তবে এই প্রসেসটা কিন্তু মনে রাখবা, এটাও ডেটা ট্রান্সমিশন মোড, এটাও কি ডেটা ট্রান্সমিশন মোড। তবে এই মোডটা কিসের উপর ভিত্তি করে, এটা হচ্ছে প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে। ক্লিয়ার? সো আমরা সামারির যে একটা পেজ ছিল না, সেই পেজে আমরা লিখে ফেলবো যে প্রাপকের সংখ্যা, এই যে ডেটা ট্রান্সমিশন মোড তো আমরা শিখলাম, তাই না? তো এখানেও আমরা কি লিখবো, ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন মোড। তবে এটা কিসের উপর ভিত্তি করে বলো দেখি, এটা হচ্ছে প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে, প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে। নাম্বার 1 কি ছিল, চলো আমরা একটু রিক্যাপ করি। ফার্স্টে ছিল হচ্ছে ইউনিকাস্ট। ইউনিকাস্টে কি ছিল, একজন একজনকে পাঠাতে পারবে। এটার উদাহরণ হিসেবে কি ছিল, ইউনিকাস্টের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এই যে ডেটা ট্রান্সমিশনের যে মোড আমরা যেগুলো শিখছি এগুলো সবকটা ইউনিকাস্ট, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। নেক্সট হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট কি ছিল, ব্রডকাস্ট হচ্ছে সবাই, সবাই অ্যালাউড। আর সবার লাস্টে কি ছিল, মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট কি ছিল, যে স্পেসিফিক কয়েকজন, সবাই না, স্পেসিফিক। ঠিক আছে? এই ছিল আমাদের প্রসেস, এগুলো কিন্তু আসবে। নেক্সট আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী টপিক। আমাদের নেক্সট টপিক হচ্ছে বিভিন্ন কেবল। এই কেবল থেকেও পরীক্ষা আসছে, এই যে কোএক্সিয়াল কেবল, এটাকে উচ্চারণ অ্যাকচুয়ালি বলে কোএশিয়াল কেবল বলে। এটা হেভি ইম্পর্টেন্ট, হেভি মানে হেভি। হ্যাঁ, এগুলো আসছে, এগুলো অলরেডি আসছে। এটাও তোমার কিসের জন্য ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি এটা সিকিউর জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, বোর্ড সিকিউর জন্য। তো আমি তোমাদের একটু পরে দেখাবো যে একটা উদ্দীপক দিয়ে দিবে, ওখানে বুঝাবে যে কোএক্সিয়াল কেবল বুঝাবে, ওটার গঠন তোমাকে পড়তে হবে। তো চলো আমরা একটু গঠনটা দেখি, কোএক্সিয়াল কেবলটা আসলে কি। দুটি পরিবাহী ও অপরিবাহী বা পরাবৈদ্যুতিক পদার্থের সাহায্যে কেবল তৈরি করা হয়। পরীক্ষা আসতে পারে যে কোএক্সিয়াল কেবলটা তৈরি করা হয় কিসের মাধ্যমে, তখন তুমি উত্তর কি দিবা, পরিবাহী, অপরিবাহী অথবা পরাবৈদ্যুতিক পথের মাধ্যমে। ভেতরের পরিবাহীকে আচ্ছাদিত করার জন্য, এই যেটার ভেতরে একটা ভেতরে কি থাকে, কপার কোর থাকে, যে কপার কোর, একবার ভিতরের দিকে কি থাকে, কপার কোর থাকে। আর কপার কিন্তু তোমরা জানো পরিবাহী পদার্থ। সো সবার ভিতরে থাকে পরিবাহী পদার্থ, এবং বাইরের দিকে কি থাকে, অপরিবাহী পদার্থ থাকে। বাইরের দিকে ইনসুলেটিং ম্যাটেরিয়াল, ইনসুলেট শব্দের অর্থ কি, অপরিবাহী। এইটা হচ্ছে একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল। ঠিক আছে, এটা একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল, কালো কালার দিয়ে দিলাম, এটা একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল। তারপরে কি, এটার উপরে আবার প্লাস্টিকের, দেখো সবার উপরে, এটার উপরে থাকবে একটা কন্ডাক্টর থাকবে, হ্যাঁ, এবং সবার উপর কি থাকে, একটা প্লাস্টিক থাকে। তো সিরিয়ালটাকে এরকম, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। সবার ভিতরে কে থাকে, কপার। তাহলে আমরা লিখে ফেলি, সবার ভিতরে থাকে হচ্ছে গিয়ে কপার, সবার ভিতরে থাকে কপার, যেটা পরিবাহী। তারপর কি থাকে, একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল, তাহলে এটা একটা অপরিবাহী। তার মানে পরিবাহী অপরিবাহী, মনে রাখার টেকনিক কি, প অপ। ঠিক আছে, তারপরে কিন্তু আবার পরিবাহী, এটাও কিন্তু পরিবাহী। ঠিক আছে, আবার প, লাস্টে কিন্তু আবার অপরিবাহী, প্লাস্টিক কিন্তু অপরিবাহী। ঠিক আছে, আবার অপ। তাহলে মনে রাখার টেকনিক কি, পরিবাহী অপরিবাহী, পরিবাহী অপরিবাহী। এটা আমাদের কপার কোন জায়গায় থাকে, শুধুমাত্র ভিতরটা, বা এইখানে কিন্তু কপার থাকে না। হ্যাঁ, এখানে আলাদা একটা কন্ডাক্টর থাকে। তো এবার আমরা আসি কোএক্সিয়াল কেবলের সুবিধা কি কি। কোএক্সিয়াল কেবলের সুবিধা হচ্ছে অ্যানালগ ডিজিটাল তুমি উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবা। এটা কিন্তু কম ব্যয়বহুল। এটা একটা পরীক্ষা আসছে, একটা সিকিউতে আসছে যে মিস্টার জামাল তার ভার্সিটির জন্য হচ্ছে একটা নেটওয়ার্ক দিবেন, কম খরচের মধ্যে সে করতে চায়, হ্যাঁ, 1 কিলোমিটার রেঞ্জের মধ্যে। তো সে কোন কেবল ব্যবহার করবে, এরকম পরীক্ষা আসছে, ওটার ব্যাখ্যা বিশ্লেষণ করো, তখন উত্তর হবে কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, আচ্ছা, তো এটার স্পিড গুলো মুখস্থ করে রাখবা, এমসিকিউর জন্য কাজে লাগবে। এর বাইরের দিকে বিদ্যুৎ কুপরিবাহী আবরণের কারণে টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা এই কেবলের মাধ্যমে অধিক দূরত্বে তুমি দ্রুত গতিতে ডেটা পাঠাইতে পারবা। অসুবিধাগুলো কি কি, অসুবিধাগুলো কি কি দেখো, কোএক্সিয়াল কেবলটা টুইস্টেড পেয়ার কেবলের চেয়েও ব্যয়বহুল। মানে কি,
মানে দাঁড়াইতেছে সবচেয়ে কম দামি হলো টুইস্টেড পেয়ার কেবল, সবচেয়ে কম দামি টুইস্টেড পেয়ার কেবল। তো যদি উদ্দীপক এমন বলে যে সে সবচেয়ে সাশ্রয়ীটা নিয়ে সে কাজ করবে, তাইলে টুইস্টেড পেয়ার কেবল। আর যদি বলে যে না এখানে হচ্ছে সহজে বহনযোগ্য বা দ্রুত গতিতে দূরে পাঠাতে চায়, রহিম সাহেব দূরে পাঠাতে চায়, তখন কিন্তু টুইস্টেড পেয়ার কেবল দিয়ে হবে না, তখন তোমার কিন্তু কোএক্সিয়াল কেবল লাগবে। ঠিক আছে, এখন তোমার মনে একটা প্রশ্ন জাগছে, ভাইয়া টুইস্টেড পেয়ার কেবল তো শিখাইলেন না। এই যে টুইস্টেড পেয়ার কেবল পেঁচানো থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা এটা তোমরা কোথায় দেখছো? টিভি আছে না, টিভির লাইনের এখানে এটা ছিল। ওকে, তো আমরা এখন শিখবো হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। এগুলো আমরা ট্রিপলিতে পড়ছিলাম যে কেন পেঁচানো হয়, সেগুলো অনেক বিস্তারিত ম্যাথ আছে। তার মানে টুইস্টেড পেয়ার কেবল মনে রাখার টেকনিক কি, দুটি পরিবাহী তার থাকবে। দেখো দুটা পরিবাহী তার, এই যে কপার, এটা একটা পরিবাহী তার, এটা একটা পরিবাহী তার, এই দুটা জিনিসকে কি করছে, পেঁচাইছে। ঠিক আছে, এবং অবশ্যই এগুলোর উপরে ইনসুলেটর থাকবে, ইনসুলেটর না থাকলে তুমি যখন টাচ করতে তোমার শক লাগতো। ঠিক আছে, মোট কয় জোড়া থাকে? 4 জোড়া তার ব্যবহার করা হয়। তো এগুলো হচ্ছে সাদা তার থাকে, হচ্ছে কমন তার হচ্ছে সাদা তার। এটা কত মিটার? 100 মিটারের বেশি তুমি পাঠাতে পারবা না, এটা হলো একটা সমস্যা। মাত্র 100 মিটারের মধ্যে তুমি এটা পাঠাতে পারবে, এই ডেটাটা পাঠাতে পারবা টুইস্টেড পেয়ার কেবল। যতই তোমার ডিসটেন্স বাড়বে ততই কি রেটটা কমতে থাকবে, লসটা খুব বেশি হয়। তো টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার, একটা হচ্ছে আনশিল্ডেড। দেখো শিল্ড শব্দের অর্থ তোমরা জানো, শিল্ড মানে কি আবরণ। তো আনশিল্ডেড মানে কি যার মধ্যে আবরণ নাই, আর শিল্ডেড মানে কি যার মধ্যে আবরণ আছে। তাহলে উপরে যে একটা আবরণ থাকে সেটা হবে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, হ্যাঁ। আর যদি না থাকে সেটা হবে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। ক্লিয়ার? একটা হবে শিল্ডেড আর একটা হবে আনশিল্ডেড। ভাই যদি এমন কেবল আসে তাহলে কি চিত্র আঁকা যাবে? হ্যাঁ চিত্র আঁকবা, চিত্র আঁকবা। একজন বলতেছে এনসিটিবি এর সাথে মিল নাই। ভাই এগুলো পড়া লাগবে, মানে এনসিটিবি বই থেকে পড়া, যেখান থেকে পড়ো এই টপিক গুলো একই, মানে সিরিয়াল মিল নাই, একটার পর একটা মিলবে না, কিন্তু তুমি যে কাজটা করতে পারো টপিক কিন্তু একই। ক্লিয়ার? আমি যখন এগুলো পড়াই দিচ্ছি, যখন এনসিটিবির বইটাই পড়বা দেখবা খুব ইজি লাগতেছে। এখন আমরা চলে যাই টুইস্টেড পেয়ার কেবল সুবিধা কি কি। দেখো ওই আগেরটার মতোই তুমি অ্যানালগ ডিজিটাল দুইটার ক্ষেত্রেই তুমি টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করতে পারবা। তারপরে কি কম দূরত্বের জন্য এটা বেটার। তো পরীক্ষা যদি আসে যে জলিল সাহেব কম দূরত্বের জন্য ব্যবহার করতে চান, তখন তুমি টুইস্টেড দিবা। আর যদি মিডিয়াম রেঞ্জের দূরত্ব হয়, যেমন দূরত্ব দিয়েও দিচ্ছে 100 মিটার, পরীক্ষা দিয়ে দেয় অনেক সময় উদ্দীপকে দিয়ে দেয় যে সে তার ইউনিভার্সিটি 500 মিটার, ইউনিভার্সিটি 1 কিলোমিটার 2 কিলোমিটার। তো 1 কিলোমিটার ইউনিভার্সিটি হলে পুরো ইউনিভার্সিটি যদি তুমি নেটওয়ার্ক ইউজ করতে চাও, তোমার কি এটা দিয়ে হবে? টুইস্টেড পেয়ার কেবল দিয়ে হবে? হবে না, তখন তোমার কোএক্সিয়াল কেবল লাগবে। এভাবে পরীক্ষা আসে, আমি দেখাবো। আচ্ছা, তো এটা কিন্তু সহজে স্থাপন করা যায়। অসুবিধাগুলো কি কি? অসুবিধা হচ্ছে এটা ভেঙে যেতে পারে, এটা ট্রান্সমিশন লস হইতে পারে, এটা যোগাযোগ বাড়লে এররটা বেড়ে যায়। এই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা এবং অসুবিধা। এখন আমরা করব ফাইবার অপটিক কেবল, যেটা আমরা বর্তমানে ওয়াইফাইতে ব্যবহার করি। সবাই ইউজ করে না, সবাই তো ফাইবার যায় না এখনো, বাট আস্তে আস্তে পুরো ওয়ার্ল্ডে সবকিছু ফাইবারের দিকে চলে যাচ্ছে। অপটিক্যাল ফাইবার হলো ডাইইলেকট্রিক পদার্থ নিয়ে তৈরি এক ধরনের আঁশ। খেয়াল করে, এটা একটা আঁশ যা আলো নিবন্ধনকরণ, বাংলা বলে দেখলে ঝামেলা লাগে। আলো নিবন্ধনকরণ মানে কি? এটা অপটিক্স নিয়ে কাজ করে। আলোগুলা কি হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে? তো আমরা জানি কোন একটা আলো যখন এইভাবে পাঠাই তখন সে কি হয়ে যায়? সেইভাবে একটু বেঁকে যায়। ধরো তুমি আলো আরো অ্যাঙ্গেলে পাঠালে সে আরো বেঁকে যাবে, আরো অ্যাঙ্গেলে পাঠালে সে আরো বেঁকে গেল। তো এতক্ষণ কিন্তু প্রতিসরণ ঘটতেছিল। এটা যে ঘটছে এটা কিন্তু কোনো প্রতিফলন না, এটা কি ছিল? প্রতিসরণ। এটাও কি প্রতিসরণ, এটাও কি প্রতিসরণ। এখন তুমি আবার পাঠাইলা, সে ওদিকে যাবেই না, সেই দিকে যাবে। তো যত অ্যাঙ্গেলে পাঠায় সেটাকে আমরা থিটা সি বলে থাকি, যাও তোমাকে জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়াই শর্ট সিলেবাসের বাইরে। এটাকে কি বলবা? প্রতিফলন বলবা। আর এই প্রতিফলনটা পুরোপুরি সেম মাধ্যমের মধ্যেই হচ্ছে, হ্যাঁ। তো এই জন্য এটাকে আমরা কি বলবো? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলবো আমি, ঠিক আছে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলবো। সো এই অপটিক্যাল ফাইবারের মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তো এখানে সিসি জে, এই টেকনিক দিয়ে মনে রাখবা সিসি জে। তো অপটিক্যাল ফাইবারের ভিতরে কি কি থাকে? ভিতরে থাকবে, সবার ভিতরে থাকে কোর। কোর জিনিসটা কি? কেন্দ্র।
ভিতরে ডাইইলেকট্রিক কোর যার ব্যাস থাকে 8 থেকে 100 মাইক্রন। 1 মাইক্রন মানে কি 10⁻⁻6 মিটার। ক্ল্যাডিং, কোরের উপরে কি থাকে? ক্ল্যাডিং থাকে, আবরণ। ক্ল্যাডিং একটা আবরণ, তার উপরে কি থাকে? জ্যাকেট থাকে। ঠিক আছে। সিসি। আচ্ছা আমি একটু পানি খাবো, এই ফাঁকে তোমরা একটু রিডিং দিয়ে নাও ভাই, তোমাদের পড়া হবে। এটা একবার রিডিং দাও, আমি একটু পানি খেয়ে নিই। ভাইয়া এসে পড়ছি। এগুলা ভাই খুবই বাংলা, খুবই ইজি কথাবার্তা, এগুলো আমার পড়ানোর কথাই না। আমাদের সামনে অনেক কিছু আছে এখনো পড়ার, সেগুলো তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। একবার রিডিং দিয়ে নিবে, এগুলো ইজিলি মনে থাকবে। ফাইবারের প্রকারভেদ, ওই যে তোমাদের বলছিলাম না কি পড়বা আর কি পড়বা না, এটা পড়ার কোনো প্রয়োজন নাই, ফাইবারের প্রকারভেদ। ঠিক আছে। এবার আসি এইখান থেকে তারবিহীন কিছু মাধ্যম আছে, সেগুলো পড়তে হবে। যেমন মাইক্রোওয়েভ নিয়ে একবার রিডিং দিবা খালি। ঠিক আছে, খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে রিডিং দিবা। তারপর হচ্ছে স্যাটেলাইট, এইটা হেভি ইম্পর্টেন্ট। স্যাটেলাইট সামনে, এই যে মাইক্রোওয়েভের মধ্যে যে স্যাটেলাইট আছে না, এটা বেশি ইম্পর্টেন্ট। টেরিস্ট্রিয়ালটা ইম্পর্টেন্ট না, তোমরা হেভি ইম্পর্টেন্ট, হেভি মানে হেভি। বাসায় ভালো মতো পড়বে এইটা ভাই। এখন আমি কি বসে বসে বাংলা লাইন পড়াবো? দরকার নেই, এটা তোমরা বাসায় পড়বা। ঠিক আছে, এটা 5 স্টার দিয়ে দিলাম। পরীক্ষা আসবেই, যাও কয়ে দিলাম, স্যাটেলাইট থেকে পরীক্ষা আসবে। কি আসবে ভাই? স্যাটেলাইট নিয়ে যা জানো তার দেদারসে লেখা দিবা। ঘরের মধ্যে বানা টানা লেখার জন্য স্যাটেলাইটটা লিখো। তবে এমন জিনিস লিখো না যে স্যাটেলাইট খেতে খুবই সুস্বাদু, হ্যাঁ আমরা স্যাটেলাইট হচ্ছে দৈনিক 3 বেলা করে খাই, এমন লাইন যাতে না হয়। বানা টানা লিখবা, তবে বইয়ের ভিতর থেকে। ঠিক আছে। আচ্ছা, এই যে স্যাটেলাইটের ব্যবহার, এটা তোমরা সবাই পারো। এখন বলতে দিলে তোমরা এখনই দুমসে বলে ফেলতে পারবা। আবহাওয়াতে ব্যবহার করা হয়, টেলিভিশনে, আমরা ইন্টারনেট ব্যবহার করতেছি সেখানে, হ্যাঁ টিভিতে, প্রতিরক্ষায়, বিভিন্ন অভ্যন্তরীণ যোগাযোগ, ভিতরে যে যোগাযোগ, মিলিটারি যে যোগাযোগ, সেখানেও কিন্তু স্যাটেলাইট ব্যবহার করা হয়। হ্যাঁ, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, অনেক সিস্টেম আছে। তো তো একটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে রেডিও। আমরা রেডিও ওয়েভ যে ব্যবহার করে থাকি, সেটার মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি। ওয়্যারলেস কমিউনিকেশনের যে ব্যবহার আছে, এটা বাসায় পড়বা। ব্যবহারগুলো কি? স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, এটা পুরোপুরি এখন ওয়্যারলেস। হ্যাঁ, হাই স্পিড ইন্টারনেট ওয়্যারলেস। এই যে তোমরা যে হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে দেখতে পাইছো, সেটাও তো ওয়্যারলেস। ঠিক আছে, এই আর কি বৈশিষ্ট্যগুলা। এগুলো সব বানায় রাখার জিনিস, এগুলো আমি দাগাই দিচ্ছি, বাসায় ভালো মতো পড়ে নিবা। এবার আসি, প্রয়োজনীয়তা পড়ার কিছু নেই, এগুলো সব বানায়া লেখে। হ্যাঁ, বানায়া লিখবা, এগুলা তোমাদের এই মনের মাধুরী মিশে বানাই লিখবা। নেক্সট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ব্লুটুথ। টোটাল আমরা যে হটস্পট যে প্রযুক্তি আছে, আমরা হটস্পট বলতে মোবাইলের খালি হটস্পট ভাবি না। হটস্পট কিন্তু 3 ধরনের। দেখো, বর্তমানে জনপ্রিয় 3টা হটস্পট। আমরা হটস্পট বলতে কি ভাবি? মোবাইল একটা হটস্পট আছে না, শুধু এটা ভাবি, ভুল। হটস্পট কিন্তু ব্লুটুথ একটা হটস্পট। আজকে থেকে জানা রাখো, ব্লুটুথ একটা হটস্পট, ওয়াইফাই একটা হটস্পট, ওয়াইম্যাক্সও একটা হটস্পট। তো চলো আমরা পড়ি ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। এই প্যান জিনিসটা নিয়ে আমি বিস্তারিত আরো পরে আলোচনা করবো। প্যান, ল্যান, ম্যান, ওয়েন, এগুলো আছে, এগুলো আমরা পড়বো। এটা ডিস্টেন্স কত থেকে কত হয়? 10 থেকে 100 মিটার পর্যন্ত হয়ে থাকে। আমরা মোটামুটি সব ডিভাইসেই এখন ব্লুটুথ ব্যবহার করতে পারি, এবং ব্লুটুথের স্পিডটাও কম হয়, মাত্র 1 Mbps হয়ে থাকে। বর্তমানে ব্লুটুথ ভার্সন 4 লেখাটা ভুল, এটা ভার্সন 5 হবে, কারণ এই বইটা আগের বই। ঠিক আছে, এখন ভার্সন 5 এসে পড়ছে ব্লুটুথে। তবে তোমরা স্পিড গুলো মনে রাখতে পারো, যে 1.2 ভার্সন যখন 1.2 ছিল, স্পিড ছিল 1 Mbps, আর ভার্সন 4 এ এসে 26 Mbps হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ওয়াইফাই তে চলে আসি। এই যে আমরা যে ওয়াইফাই ব্যবহার করে থাকি, পরীক্ষায় এটা আসে,
ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কত মুখস্থ? ওয়াইফাই স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11b। IEEE আসলে কি? এটা একটা প্রতিষ্ঠান, এটা বিশ্বের ট্রিপলির সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যে কি করে থাকে তোমার যত ধরনের কমিউনিকেশন রিলেটেড, মনে রাখবা ট্রিপলি সাবজেক্টে কিন্তু কমিউনিকেশন আছে, এই জিনিসটা মনে রাখো। তোমরা সবাই ভাবো যে ট্রিপলি মানে মনে হয় যন্ত্রপাতি নিয়ে ঘাটাঘাটি করে, খালি যন্ত্রপাতি না ভাই, দুনিয়ার যত কমিউনিকেশন লাইন আছে না, এটা ট্রিপলি ইঞ্জিনিয়াররা এসব করে থাকে। কমিউনিকেশন ইঞ্জিনিয়ার যারা সব ট্রিপলি লাইনের, এরা সিএসসি লাইনের খুব কম, ঠিক আছে। ট্রিপলির হচ্ছে যে জব ফিল্ডটা আছে, পুরো কমিউনিকেশন পুরো ফিল্ডটাই ট্রিপলি দখল করছে, ঠিক আছে। ইভেন আমি তো হচ্ছে বাংলা লিঙ্কে আমি ইন্টার্নি করছিলাম, আমি কমিউনিকেশন, আমার হচ্ছে মেজর মাইনর বলে না, আমি কিন্তু বাংলা লিঙ্কে ছিলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইন্টার্ন করছিলাম, ইন্টার্নের পরে জব করতে হয়, আমি জব করি নাই, আমি হচ্ছে ইন্টার্ন হিসেবে ছিলাম, বেতন দিছিল, মানে পেইড ইন্টার্ন হিসেবে ছিলাম 2021 সালে। তখন আমি কিন্তু পাস করি নাই, ঠিক আছে, তখন আমি 4th ইয়ারে 2021 সালে শেষের দিকে ছিলাম, তখন বাংলা লিঙ্ক ইন্টার্নি করছিলাম। তো তখন হচ্ছে আমি কমিউনিকেশনের পুরো ফুল জিনিসটা আমি আসলে ভালো মতো জানতে পারছি, আমি ফিল্ড লেভেলে কাজ করছিলাম। আমাদের এলাকায় এই তোমার, আমি তো থাকি বুট্টু চত্বরে এখানে, তো এখানে বাংলা লিঙ্কের একটা টাওয়ারের সমস্যা হয়েছিল, দেন হচ্ছে বড় ভাই আসছে, মানে উনি কাজ করছে, আমি সাথে ছিলাম আর কি, বুঝছো, উনি কাজ করছে, আমি সাথে ছিলাম, দেখছি, বুঝছি, এটাই ছিল ইন্টারনেট কাজ, হচ্ছে এইটাই, খালি শিখা। হয়েছে কি, আমি না জবে ঢুকি নাই, আমি কোনো ট্রাই করি নাই, জবে ঢুকি নাই, কারণ অনেক প্রেশার, এগুলা তো হইতেছে তোমার হুটহাট নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়, তো রাত 2টা বাজে কাজে বসে যেতে হবে, এই ল্যাপটপে এটা কাজ করো, তারপর অমুক জায়গায় ছুটে যাও, হ্যাঁ, অমুকের বাসায় যাও। আমি গেছিলাম হচ্ছে একটা 10তলা বিল্ডিং এর উপরে, তো এখানে ফার্স্টে ঢুকবো, এই মানে ওইখানে বাংলালিংকের টাওয়ার বসাবো আর কি, হ্যাঁ, বসানোর কথা। তো ফার্স্টে বালিয়ালা এইটা কয় ওইটা কয়, ওরা ফার্স্টে পারমিশন দিছিল, বাট পরে এই ঝামেলা ওই ঝামেলা করে, ঝামেলা আছে এই জবে, ঠিক আছে। তো এই জন্য আর এদিকে যাইনি। তবে একবার যদি কেউ জবে ঢুকে, পরে যখন প্রমোশন হয় মানে ফিল্ড লেভেলের কাজ থেকে যখন তোমার প্রমোশন হয়ে আপার লেভেলে চলে যায়, তখন তো তোমার এত দৌড়াদৌড়ি কাজ নেই, তখন তো সব কম্পিউটারের কাজ, তখন বেতন হিউজ বেতন, হ্যাঁ, বাংলা লিঙ্ক জিপি এগুলো তো অনেক ভালো বেতন দেয়, ঠিক আছে। সো ট্রিপলির কমিউনিকেশন সেক্টর পুরোটা ট্রিপলির আন্ডারে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ওয়াইফাই এর এই সুবিধা অসুবিধাগুলো তোমাদের উপর ছেড়ে দিব, এগুলো তোমরা বাসায় কি করবা, রিডিং দিবা, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়াই ম্যাক্স, এইটা নিয়ে আমি একটু কথাবার্তা বলতে চাই। ওয়াই ম্যাক্সটা আমি আমার জীবদ্দশা পর্যন্ত এখন আমি রিয়েল লাইফে দেখি নাই, ওয়াই ম্যাক্সটা আমি এখনো দেখিনি, সত্যি কথা। এখন কাহিনীটা কি, মানে এত বিশাল একটা জিনিস, এটা কেন বাংলাদেশে নাই? হ্যাঁ, তো দেখো, আগে আমি একটু পড়ি ওয়াইম্যাক্স জিনিসটাকে, এটা নিয়ে আমার খুব ইন্টারেস্ট আছে, ওয়াইম্যাক্স জিনিসটা নিয়ে, বাট থেকে লাভ নেই, এটা অলরেডি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। চলো আমরা একটু পড়ি। ওয়াইম্যাক্স 2001 সালে জুন মাসে গঠিত হয়েছিল। এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আমি ভার্সিটি উঠার পরও স্যার এটা আমাকে একবার ধরছিল, কমিউনিকেশন একটা কোর্স ছিল, ওইখানে আমার ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ ধরছে, ঠাডাই বলে দিছে। ওয়াইম্যাক্স হলো একটি যোগাযোগ পদ্ধতি, এটা কথায় আসতে পারে, যা ভৌগোলিক অঞ্চলে দ্রুত গতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। তাহলে ওয়াইম্যাক্স কি? ওয়াইম্যাক্স হলো একটা প্রযুক্তি যেটা ওয়্যারলেস তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে, তার মানে ওয়াইম্যাক্স ওয়াইফাই এর আরেক ভাই, ওয়াইম্যাক্স ওয়াইফাই এর আরেক ভাই। কথা হচ্ছে এটা কেন বাংলাদেশে নাই, আমরা এটা বিস্তারিত এখন ব্যাখ্যা দিব। হ্যাঁ, এগুলো বই পাবা না, কেন বাংলাদেশে নাই ছিল 2000 মনে হয় 16 সাল পর্যন্ত, বাইরে একটা সাল পর্যন্ত ছিল। আমরা একটুখানি ঘাটবো, মানে খালি বোরিং পড়ালেখা করলে হবে না, ফিজিক্স তো খালি পড়ালেখা করেই, কিন্তু আইসিটি খুবই ইন্টারেস্টিং, আইসিটি রিয়েল লাইফের সাথে অনেক কিছু মিলবে ফিজিক্সের চাইতে। তো চলো আমি একটু গুগলে সার্চ করি ওয়াইম্যাক্স, আরে দূর আসে কেন, ওয়াইম্যাক্স বাংলাদেশ, ওয়াইম্যাক্স বাংলাদেশে না থাকার কারণ। চলো আমরা হচ্ছে একটু পড়ালেখার বাহিরে চলে যাই, একটু জানার চেষ্টা করি আসলে ওয়াইম্যাক্স জিনিসটা আসলে কি। তোমরা বাংলা লাইন কিউবি এগুলার নাম শুনছো কিনা? এগুলো তোমাদের জেনারেশনের না, এগুলো আমাদের জেনারেশনের। আমরা চলো একটা ভিডিও দেখি, সেই ভিডিওটা আসলে কি, কিউবি এবং বাংলা লায়ন। আমরা হচ্ছে ভিডিওটা ফুল ওপেন করি। তো চলো আগে ওয়াইম্যাক্স কি সেটা আগে জেনে আসি। দ্রুতগতির ইন্টারনেট তারবিহীন হয় অল্প সময়ে
খুব বেশি দিন টিকে থাকতে পারেনি সেবাদানকারী প্রতিষ্ঠান। আর আইনি জটিলতায় 2020 সালে নিজেদের কার্যক্রম বন্ধ করে দেয় ওয়াইমেক্স প্রোভাইডাররা। খেয়াল করো কত সাল বলছে, 2020 নিজেদের কার্যক্রম বন্ধ করে দেয় ওয়াইমেক্স প্রোভাইডাররা। বিশ্বব্যাপী 2011 সালে উন্নত দেশগুলো এই প্রযুক্তি যেখানে বিলুপ্ত ঘোষণা করে, সেখানে বাংলাদেশ 2009 সালে কেন এই প্রযুক্তি গ্রহণ করে, কেনই বা তার বক্তব্য করে? দেখো কাহিনীটা কি বলছে। 2009 সালে বাংলাদেশ ওয়াইমেক্স শুরু করছে। ওয়াইমেক্স 2001 সালে শুরু হয়েছিল, কিন্তু এটা কিন্তু ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রি বন্ধ করে দিছে, ওয়াইমেক্স বন্ধ করে দিছে। কিন্তু বাংলাদেশ এটা বোকামি করছে, সে 2009 সালে ওয়াইমেক্স চালু করছে। প্রথম থেকে ট্রাই করছে, বোকামি বলা উচিত না, যে কোনো একটা নতুন জিনিস স্বাগতম জানানো উচিত। তো ওয়াইমেক্স চালু করা হয়েছিল কিউবি একটা কোম্পানি, হ্যাঁ, আর বাংলাদেশ একটা কোম্পানি, তারা ট্রাই করছিল। তো দেখো স্ট্যাটিস্টিক্স গুলো দেখো, ছোট ভিডিও শেষ হয়ে যাবে। এবং মিউচুয়াল লাইসেন্স জিতে নেয় এবং প্রত্যেকে 215 কোটি টাকা প্রদান করে। দেখো 215 কোটি টাকা দিয়ে বিটিসিএল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড, হ্যাঁ, বিটিসিএল কি করছে, এই 215 কোটি টাকা দিয়েছে। গ্রাহকদের জন্য 3400 টাকায় 512 কিলোবিট পার সেকেন্ড এবং 6200 টাকায় 1 মেগাবিট পার সেকেন্ড স্পিডের দুটি প্যাকেজ নিয়ে আসে। এই কাহিনী এই জায়গাটায় টাকা এটা অনেক খরচে। দেখো তুমি 6200 টাকা দিয়ে 1 এমবিপিএস স্পিড পাচ্ছ, 3400 দিয়ে তুমি 512 এমবিপিএস স্পিড পাচ্ছ। এইটা হইতেছে তোমার একটা ডিভাইস। তোমরা আসলে ওই জেনারেশনে ছিলেই না। এখনকার তোমরা মোবাইলে ল্যাপটপ ইউজ করতে পারছো ওয়াইফাই এর মাধ্যমে। আগে ওয়াইফাই তো আসলে ছিলই না, আগে মানে ওয়াইফাই হওয়ার আগে, ওয়াইফাই কিন্তু খুব পুরান প্রযুক্তি না, এটা নতুন প্রযুক্তি। আগে আমি ইন্টারনেট চালাইছিলাম মডেমের মাধ্যমে, তোমরা চালাইছো কিনা আমি জানি না। আমি আগে ইন্টারনেট চালাইতে গেলে মডেম লাগতো, ওয়াইফাই যখন ছিল না, হ্যাঁ, আমাদের সময় ছোটকালের, আমি যখন ছোট, হ্যাঁ, ক্লাস 9-10 পড়ি, তখন একটা মডেম আলাদা কিনতে হইতো। মডেমের ভিতরে জিপি সিম, বাংলালিংকের সিম ঢুকাইয়া, এমবি কিনা, জিবি কিনা, সিম ঢুকা ল্যাপটপে দিলে তখন ইন্টারনেট চালানো যেত। বুঝো কি কষ্ট করে আমরা ইন্টারনেট চালাইছি। তো ওইটা অনেক ঝামেলা। এই জন্য ওয়াইমেক্স আলাদা একটা জিনিস আছে, এটা ঢুকালে তোমার জিপি কোনো প্যাকেজ কেনা লাগে না। এটা হচ্ছে আলাদা একটা ডিভাইস, যেটা 6200 টাকা দিয়ে কিনতে হইতো। কিনলে তুমি 1 এমবিপিএস স্পিড পাইতে একটা নির্দিষ্ট সময়ের জন্য, ঠিক আছে। তো পরবর্তীতে আস্তে আস্তে হয়েছে কি, স্ট্যাটিস্টিক্স গুলা দেখো, এটা ইউজার সংখ্যা 2010 সাল থেকে দেখো ইউজার সংখ্যা কি পরিমাণ কমছে। হঠাৎ করে কেন জানি বাইরে গেছিল, 11 সালের দিকে বাইরে গেছিল, 12 সালের দিকে বাইরে গেছিল, ঠিক আছে, খুবই বেড়ে গেছিল। কিন্তু ওয়াইফাই এসে পুরো মাইট দিয়ে গেছে গা। সহজ বাংলা ভাষায় ওয়াইমেক্স না চলার কারণ হলো ওয়াইফাই এসে পুরো মাইটটা দিয়ে গেছে। অনেকগুলো কোম্পানি ছিল, তারা আস্তে আস্তে এই যে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তাদের কমতে থাকলো, তাদের টাকা পয়সা কমতে থাকলো। এই যে দেখো গ্রাফটা একবার নিচের দিকে নামছে 2018 সালে এসে। তো ওয়াইফাই এসেই আসলে ওয়াইমেক্স মাইট দিয়ে গেছে আর কি, ঠিক আছে। তো ওয়াইমেক্স এর ইয়াটা একটু মুখস্থ রাখো, 802.16, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। একটু আগে আমি তোমাদেরকে কিন্তু IEEE একটা স্ট্যান্ডার্ড দেখাইছি। ওয়াইমেক্স কিন্তু অনেক স্পিড, ওয়াইমেক্স স্পিড কিন্তু বেশ ভালো, ঠিক আছে। তো দেখো 3G 4G ওয়াইমেক্স খুব বেশি বলতে কি 3G চাইতে বেশি, 4G সমান না। ওয়াইমেক্স এর স্পিড দেখো, 3G এর স্পিড হলো 42 এমবিপিএস, ওয়াইমেক্স এর স্পিড হলো 330 এমবিপিএস, আর 4G এর স্পিড হলো 979 এমবিপিএস। এখানে তোমরা কনফিউজড হয়ে না যে ভাই আমার তো 4G, আমি 979 এমবিপিএস পাই না কেন। এগুলো অন্য হিসাব, এই এমবিপিএস তোমাদের ওই এমবিপিএস না, এটা অন্য হিসাব। আচ্ছা, তো ওয়াইমেক্স এই জন্য আস্তে আস্তে এগুলো টোটালি চলে গেছে। তারা কোম্পানিগুলো বাংলাদেশে আর নাই, কিউবি এইসব কোম্পানিগুলা আসলে বাংলাদেশে আর নাই। এগুলো ইউকের কোম্পানি, এগুলো সব মানে যুক্তরাজ্যে, হ্যাঁ, ইউকের কোম্পানি। তো এই হলো ঘটনা। আশা করি তোমরা ওয়াইমেক্স সম্পর্কে পুরোপুরি জানতে পারছো। হ্যাঁ, জিনিসটা খুবই ইন্টারেস্টিং, বাংলাদেশে নাই, এর জন্য ইন্টারেস্টিং বেশি, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো আমরা হচ্ছে এখন সামনে আগাই। তাহলে ওয়াইমেক্স জিনিসটা কি পুরো একটা ক্লিয়ার হয়েছে। তো এখন তোমরা বাসায় একবার রিডিং দিবা। এই যে আমি তোমাকে যা যা পড়াইছি দেখবা, এগুলা মানে একটু আগে যা যা দেখছি সেখানে, আজ 2011 সালে, 2011 সালে স্পিড 40 ছিল, হ্যাঁ, 2005 সালে 40 এমবিপিএস ছিল, 2011 সাল পর্যন্ত সেটা মোটামুটি চলছে। বাট বাঙালিরা পাকনামি করে 2009 সালে ফাও ওয়াইমেক্স এ নিয়ে আসছে। তো ফলে আসলে কিছুই হয় না আর কি। হ্যাঁ, এটা দাম অনেক বেশি, এই জন্য এটা কেউ ইউজ করে না। ওয়াইমেক্স 75 এমবিপিএস পর্যন্ত রেট দিতে পারেন, এবং এখানে সাধারণ কেবল মডেমের চাইতেও বেশি দ্রুত হয়। ক্লিয়ার? সো তোমরা বাসায় কি করবা, একবার রিডিং দিবা। হ্যাঁ, এই যে সুবিধাগুলো একবার না 3-4 বার করে রিডিং দিবা। এটা তোমরা বাসায় কিভাবে পড়বা, 3-4 বার রিডিং,
ওই ঠোঁটস্থ মুখস্থ না কইরা রিডিং দিবে একটু বেশি বেশি করে, ঠিক আছে। আর ওয়াইম্যাক্স এর অসুবিধা আছে, ওয়াইম্যাক্স এর অসুবিধা কি, যে দুর্যোগ আবহাওয়া সেটা খারাপ অবস্থা হয়ে যায়, ঠিক আছে। এটা খরচ অনেক বেশি, এটা খরচ অনেক বেশি, ঠিক আছে। এটাই মূল রিজন, এই রিজনের কারণে কেউ এখন ওয়াইম্যাক্স আর ব্যবহার করে না। আচ্ছা, এখন তোমাদের বলছিলাম যে কি পড়বা কি পড়বা না, এগুলা বাদ দিয়ে দিবা, ঠিক আছে। সেলুলার নেটওয়ার্ক এগুলা পরীক্ষা আসে না, এটা টোটালি বাদ। তারপর এগুলা বাদ। জিএসএম থেকে শুধু মিনিংটা শিখবা, শুধু মিনিং শিখবা, আর হচ্ছে বৈশিষ্ট্যগুলো শিখবা। হ্যাঁ, এগুলো এত কিছু লাগবে না, এগুলো পরীক্ষা আসে না, এগুলো তুমি স্কিপ করতে পারবা, ঠিক আছে। জিএসএম এর সুবিধাগুলো চলো আমরা একটু পড়ি। জিএসএম টোটাল 218টা দেশে আছে। জিএসএম তো নাম তো শুনছো তাই না, ইন্টারনেট চালাও, জিএসএম তো জানার কথা। হ্যাঁ, ওই যে 2Gর সময় জিএসএম প্রসেসটা দিয়ে সবকিছু শুরু হয়েছে। জিপিআরএস এজ সুবিধা এগুলো সব 2Gর জন্য, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তীতে সেটাকে আমরা ডিজাইন করে আমরা 3Gর জন্য উপযোগী করছি, 3Gর জন্য আমরা এটা উপযোগী করছি। তো নিরাপদ ডেটা এনক্রিপশন, মানে এই পদ্ধতি ব্যবহার করলে তোমার ডেটাটা নিরাপদ থাকবে, উচ্চমানের নিরাপদ ব্যবস্থা থাকবে, এগুলোর সুবিধাগুলো আমরা পড়তেছি। হ্যাঁ, সারা বিশ্বের জন্য এটা একই রকম একটা মডিউল দিয়ে চলে। এটা ফ্রিকোয়েন্সিটা খুবই কার্যকর এবং এটা খুবই দক্ষ, ভবনের ভিতরেও এটা ঠিক মতো কাজ করে, ঠিক আছে। তো এই ছিল জিএসএম এর সুবিধা। তো এগুলা তো আমরা শিখবো এবং অসুবিধাগুলো শিখবো। এটা কিন্তু 120 কিলোমিটার পর্যন্ত হয়, এরপর কিন্তু আসলে সেটা ঠিক মতো কাজ করে না। এটা কিন্তু অনেক বিদ্যুৎ খরচ খায়, মানে তুমি যদি এই প্রসেসে চালাও তোমার মোবাইল খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাবে। জিএসএম প্রসেস চালাইলে খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। এখন আমরা সিডিএম এ পড়বো, এগুলো আসলে ট্রিপলি পড়ালেখা। সিডিএম নিয়ে আমরা আমাদের বিস্তারিত আমরা পড়ছি, এগুলো তোমরা উপরে যদি ট্রিপলি নিয়ে পড়াশোনা করো তাহলে এগুলো ভালো মতো শিখবা। এখন খালি মিনিং মুখস্থ রাখো, আর কিছু লাগবে না। সিডিএম এ মানে কি, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, বা এটা পড়তে হবে, এগুলো কতে আসে, খালি মিনিং জেনে রাখো, আর কিছু জানার প্রয়োজন নেই, ঠিক আছে। এবার আসলে সুবিধা, এত বড় বড় পড়ার দরকার নেই। কি করবা, এক একটা কি ওয়ার্ড মনে রাখবা। যেমন সিডিএম এর সুবিধা কি, এই যে দেখো, একটা সুবিধা হইলো পাওয়ার খুবই কম। মানে তুমি যদি সিডিএম এ, বর্তমানে আমরা সিডিএম এ ব্যবহার করে থাকি, তুমি যদি সিডিএম এ ব্যবহার করো তাই তোমার চার্জ কম কাটবে। যেমন এটা হচ্ছে কত দেখো, 200 মিলিওয়াট থেকে 2 ওয়াট, আর ওইটাতে দেখো, ওইটাতে কিন্তু বেশি ছিল, কই গেল, ওই যে একটা দেখলাম 2 ওয়াট জানি দেখলাম, ওটাতে কিন্তু বেশি পরিমাণ, এই যে 2 ওয়াট। সিডিএমএ হলো 200 মাইক্রোওয়াট, সিডিএমএ 200 মাইক্রোওয়াট। আমি যদি তোমাদেরকে একটু বলি, সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এখানে কত, 200 মাইক্রোওয়াট। মাইক্রোওয়াট মানে বুঝো 200 × 10⁻⁻6, তার মানে জিনিসটাকে আমরা বলতে পারি 0.2 মিলিওয়াট। এটা খুবই ছোট মান, কিন্তু জিএসএম সে কি করে 2 ওয়াট ব্যবহার করে। তুমি বলো ওই মাইক্রোওয়াট আর কই ওয়াট, তাহলে ও তো তোমার চার্জ একবার অবস্থা খারাপ করে ফেলবে। আর সিডিএমে তোমার চার্জটা সেভ রাখবে, ঠিক আছে। ইন্টারনেট ব্যবহারের ইয়ার উপরও চার্জ নির্ভর করে, মডিউলের, এটা তোমার হাতে নাই, এটা যারা মোবাইল বানাইছে তাদের হাতে আর কি, ঠিক আছে। তো এবার আমরা পড়বো হচ্ছে 1G 2G 3G, এগুলো আমার পড়ানো কোনো দরকার নেই, তোমরা বাসায় এগুলো এমনি পড়লেও পারবা যে 1G তে কি কি সুবিধা ছিল, ঠিক আছে। এগুলো পড়বা, তাহলে জানতে পারবা। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই সহজ, এগুলোর জন্য টিচারও দরকার নেই। হ্যাঁ, 1G 2G এগুলো তোমরা গয়ের জন্য ভালো মতো পড়বা, এগুলো পরীক্ষায় আসবে। তারপর 3G এটা বাসায় ভালো মতো পড়বা। তারপর যে 4G এটা বাসায় ভালো মতো পড়বা, ঠিক আছে। 5G বইগুলোতে আসলে তেমন নাই, কারণ 5G মাত্র নতুন হয়েছে। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্ক আমরা কেন তৈরি করে থাকি, বিভিন্ন উদ্দেশ্যগুলো কি কি বলো দেখি। এটা বিসিএস এ আসছে, এটা বিসিএস 44 এ আসছে, আমি দেখছিলাম একবার। কি বিসিএস এ কি আসছে, চলো আমরা একটু দেখি। প্রশ্নটা এমন ছিল যে কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য নয় কোনটি, বা নিচে কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয়। দেখো এখানে হার্ডওয়্যার, এটা হলো সফটওয়্যার, এটা হচ্ছে ইনফরমেশন। তো অপশনে হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনফরমেশন ছিল, আর আরেকটা ছিল বানায় একটা দিছে, তো ওইটাই ছিল উত্তর, ঠিক আছে। তো আইসিটি কিন্তু বিসিএস ও লাগে, তোমরা যারা বিসিএস দিবা ফিউচারে মনে রাখবা, বিসিএস এ আইসিটির উপর মার্ক 15, এবং এটা কিন্তু বেশ, মানে মনে হয় যে আরে সায়েন্সের জন্য খুবই সহজ, না, এটা হার্ড। বিসিএস এর আইসিটি হার্ড, এটা মাথায় রাখবা, তাহলে ভালো হবে। নয়তো তোমাদের মধ্যে অনেকে ভাবে আরে দূর বিসিএস পারবো, আমি তো মুখস্থবিদ্যা খুবই ভালো। বিসিএস এর আইসিটি কঠিন আছে, ম্যাথ সহজ, ম্যাথ একবারে সহজ। বিজ্ঞানের মধ্যে বায়োলজি দিয়ে ভরা, ঠিক আছে, বিজ্ঞানের 15 মধ্যে তোমার বায়োলজি বেশি আসে। এই হলো কথাবার্তা। এবার আসি বিসিএস আইসিটিতে আসেটা কি, আসে সব হইলো এইচএসসির বই থেকে। এই যে তোমরা যা পড়াইতেছি এগুলো অনেক কিছু তোমাদের বিসিএস এও কাজে লাগবে। তো এবার আমরা আসি এগুলো কি পড়া লাগবে, লাগবে না, এগুলো স্কিপ করবা। হ্যাঁ, সব পড়ার কোনো দরকার নেই।
নেটওয়ার্কের মধ্যে থেকে এই যে পাইছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 স্টার টপিক আমরা অলরেডি এখন পৌঁছে গেলাম, যেটা আমি পড়াবো বলছি একটু পরে। প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান, এটা মানে হচ্ছে তোমার অল্প দূরত্বের মধ্যে, যেমন হচ্ছে ব্লুটুথ। ঠিক আছে, ব্লুটুথের ক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা খুব কম হয়। আমি এই রুম থেকে ব্লুটুথে একটা পিকচার আমি তাহলে পাশের রুমে পাঠাইতে পারবো, কিন্তু আমি এখান থেকে ধরো কোনাপাড়ায় মানে মতিঝিলে পাঠাইতে পারবো না, হ্যাঁ, অনেক দূরে আমি পাঠাইতে পারবো না। সো ব্যাপারটা হচ্ছে যদি পার্সোনালি আমরা ব্যবহার করে থাকি সেটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটা একটা উদাহরণ হচ্ছে ব্লুটুথ, এবং এটার রেঞ্জ হচ্ছে 10 মিটার। ঠিক আছে, স্বাভাবিক রেঞ্জ 10 মিটার, ম্যাক্সিমাম 100 মিটার। এবার আসলে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক কোনটা? যেমন ধরো তুমি একটা ভার্সিটির কথা চিন্তা করো, তোমার নিজের একটা ভার্সিটি আছে বা তোমার নিজের একটা এরিয়া আছে যেটা 1 কিলোমিটার কম, হ্যাঁ, তখন সেটা তুমি ল্যান ব্যবহার করবা। এটার উপর সিকিউ আসছে বোর্ডে, হ্যাঁ। তো ওই সিকিউটা এরকম ছিল যে মেহরাব সাহেব উনি একটা ভার্সিটি দিচ্ছেন, নতুন একটা ভার্সিটি খুলবে, ওখানে একটা কেবল উনি হচ্ছে একটা নেটওয়ার্ক ব্যবহার করবে। তো ওই ভার্সিটি হচ্ছে 1 কিলোমিটারের মধ্যে। তো এখন কোন নেটওয়ার্ক উনি ব্যবহার করবে, তখন তুমি উত্তর দিয়ে দিবা ল্যান ব্যবহার করবে। এখন প্যান কেন ব্যবহার করবে না, ম্যান কেন ব্যবহার করবে না, ওয়ান কেন ব্যবহার করবে না, সেগুলো ব্যাখ্যা বলে দিবা। যে আসলে লোকাল এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে 1 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে, আর আমাদের ইউনিভার্সিটিতে 1 কিলোমিটার বেশি হয় না। ঠিক আছে, প্রাইভেট ইউনিভার্সিটি গুলা 1 কিলোমিটারের মধ্যেই হয়ে থাকে। সো উনি ল্যান ব্যবহার করলে চলবে। এখন শুধু কি ভার্সিটি না, অফিস, ভার্সিটি, স্কুল, কলেজ, এগুলো যদি পরীক্ষা আসে তোমরা ল্যান দিয়ে দিবা। এবার সব ম্যান হচ্ছে মেট্রোপলিটন। যেমন তুমি সিলেটের কথা চিন্তা করতে পারো, সিলেট কিন্তু পুরাটা ডিজিটাল করে ফেলতেছে, বা হওয়ার কথা সে অনেক আগে থেকে, আমি জানি না। ওয়াইফাই নাকি পুরো সিলেটে ফ্রি হওয়ার কথা, পরে গিয়ে শুনলাম যে না, একটা জেলায় খালি ফ্রি, একটা জায়গায় শুধু ফ্রি হয়েছে, বাকি কোনো জায়গায় ফ্রি নেই। এখন ধরো তুমি সিলেট পুরো এরিয়াটা, পুরো সিলেট, তুমি সিলেটের এক প্রান্ত থেকে তুমি আরেক প্রান্তে একটা ইনফরমেশন পাঠাইতে চাও, তখন কি তোমার ল্যান দিয়ে হবে না, কারণ 1 কিলোমিটার বেশি কাজ করে না। সো ম্যান হচ্ছে পুরো একটা শহর, পুরো একটা শহরের জন্য আমরা ম্যান ব্যবহার করে থাকবো। সো ধরো এরকম পরীক্ষা আসতে পারে যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, সে কি করতে চাচ্ছে, ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র সে যোগাযোগ করতে চাচ্ছে, কিভাবে করবে, সে তখন ম্যান ব্যবহার করবে। ক্লিয়ার? আর ওয়েন মানে হচ্ছে বাংলাদেশ থেকে, ধরো ইন্ডিয়ায়, বাংলাদেশ থেকে তুমি আমেরিকা যোগাযোগ করবা, ওয়েন। ঠিক আছে, যেমন হচ্ছে দেশের বাইরে অনেকে হচ্ছে বিভিন্ন কন্টেন্ট দেখে, আমাদের কথা বলতেছেন, এমনি যে কারো কন্টেন্ট দেখে, তো কিভাবে দেখে, এটা ওয়েনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। সো এর মাধ্যমে আমার সবগুলো ব্যাখ্যা বলা শেষ, তোমরা বাসায় এগুলো কি করবা, রিডিং দিয়ে নিবা। ওকে, তো প্রত্যেকটা সুবিধা অসুবিধা গুলো আছে, এগুলো পড়বা, আমি আর দেখাইলাম না, এগুলো আমি বেসিক বলে দিচ্ছি, এগুলোর মধ্যে থেকে অনেক কিছু বোঝা যায়। এরপরে হইতেছে পরীক্ষা আসতে পারে মডেম। হ্যাঁ, মডেমের প্রকারভেদ আসবে না, জাস্ট মডেমের পরিচয়টা, হ্যাঁ, জাস্ট মডেমের কি করবা, পরিচয়টা ভালো মতো শিখবা, এটা ক্ষয়ের জন্য, প্রকারভেদ লাগে না। এইটা আসে, এই যে হাব, অনেক ইম্পর্টেন্ট। হাবকে আমি 4 স্টার দিয়ে দিলাম। হাব জিনিসটা কি, চলো একটু বোঝার চেষ্টা করি। হাব জিনিসটা কি? 2 এর অধিক পোর্টযুক্ত রিপিটারকে হাব বলে। স্টার টপোলজিতে আমরা পড়বো, সামনে পড়বো, স্টার টপোলজি সামনে আছে। স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রীয় কানেক্টিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। হাবের মাধ্যমে কম্পিউটার গুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করা হয়। মানে হাব এমন একটা জিনিস, হাব শব্দের অর্থ কি, হাব শব্দের অর্থ হলো একটা কেন্দ্র। ঠিক আছে, অনেকগুলো কম্পিউটার যদি কানেক্ট থাকে সেটা হচ্ছে আমাদের হাব। হাব 2 প্রকার, একটা সক্রিয় বা একটা নিষ্ক্রিয় হাব। এগুলো পরীক্ষা আসে না, এটা পরীক্ষা আসে না, জাস্ট হাবের পরিচয়গুলো আসে। হাবের এই যে সুবিধা আসে, এই যে এইটা আসে, আর এইটা আসে। হাবের সুবিধা আসবে, হাবের অসুবিধা আসবে। হাবের সুবিধা কি, হাব হচ্ছে দাম কম, এই যে এটা হইতেছে হাব। তোমরা যদি হাব দেখতে চাও, তোমাদের একটু হাব দেখাই দিই, তোমাদেরকে হাব দেখাই। হ্যাঁ, এই যে দেখো, এটাও একটা হাব, এটা আমাদের রুমেই আছে। এটা কি, এখানে অনেকগুলো ইউএসবি ইউজ করে, এটাও হয়তো তোমরা অনেকে ইউজ করো। হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের হাব। এখন এটা কিসের হাব, এটা হলো ইউএসবি হাব, এটা তোমার ওয়াইফাই রেগুলার হাব না। এটা হচ্ছে কি একটা হাব। এই হাবে দেখো তুমি অনেকগুলো ইউজ করতে পারবা ডিভাইস, এটা একটা হাব। আমাদের রাউটার আছে না, রাউটার তোমাদের বাসায় যে রাউটার আছে না, রাউটারে দেখবা অনেকগুলো নেটওয়ার্ক অ্যাড করা যায়। তবে এখানে কাহিনী আছে, হাবের সাথে রাউটার, গেটওয়ে ছোট ছোট পার্থক্য আছে, বাট মূল বেসিক জিনিসটা হচ্ছে তুমি অনেকগুলো জিনিস অ্যাড করতে পারবা। ঠিক আছে, রাউটারে দেখবা এরকম 4-5টা থাকে, মানে কি তুমি 4-5টা কম্পিউটারে তুমি চাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এই ছিল হাবের ব্যাপার স্যাপার। এই যে ডি লিঙ্কের হাব, এটা ডি লিঙ্কের হাব। তো এখন আমরা হাব থেকে চলে যাব। হাব কিন্তু দাম কম, বিভিন্ন মিডিয়ামকে সে যুক্ত করতে পারে। অসুবিধা হলো ট্রাফিক বৃদ্ধি পায়, মানে হাবের চাইতে আরো বেটার হলো গেটওয়ে আর রাউটার, ওগুলো আরো ভালো। কলিশন বাড়ায় দেয়, ফিল্টারিং সম্ভব হয় না। সো এই হাব ব্যবহার করলে তোমার কিন্তু, বা রাউটার বদলে তুমি চাইলে হাব ব্যবহার করতে পারো, কিন্তু সমস্যা আছে দেখি তো আমরা হাব ব্যবহার না করে রাউটার ব্যবহার করে থাকি। ঠিক আছে, ওর কাজ আছে, ওর আরো ভিন্ন কাজ আছে। তো আমরা কি কাজ করবো, আমরা এখন রাউটার পড়বো। রাউটার আরো সুবিধাজনক। তো চলো রাউটারের সুবিধাগুলো পড়ি। রাউটারের সুবিধা হচ্ছে এটা কলিশনটা কমায়।
হাব কিন্তু কলিশন বাড়ায়, মানে কি দুইটা সিগন্যাল কিন্তু সে কি কলিশন করায় না, সংঘর্ষ করে না রাউটারে, কিন্তু হাব করে। এই পার্থক্যগুলো পড়বা, হাবের সাথে রাউটারের পার্থক্য পরীক্ষা দিয়ে দিতে পারে। আবার এখানে ফিল্টারিং সম্ভব হয়। ফিল্টারিং মানে কি, তুমি চাইলে তোমার ওয়াইফাই কিন্তু তোমরা কন্ট্রোল করতে পারো। ওই যে টিপি লিঙ্ক, তুমি ওয়েবসাইটে ঢুকবা, ইয়াতে তোমার আইপি অ্যাড্রেসে ঢুকবা, ঢুকে কিন্তু তুমি চাইলে কয়জন তোমার ওয়াইফাই চালাইতেছে তুমি এটা কানেক্ট করতে পারো, তুমি চাইলে নিয়ন্ত্রণ করতে পারো। আবার আরেকটা ওয়ে আছে, এই যে অ্যাডাল্ট বিভিন্ন ওয়েবসাইট আছে না, অ্যাডাল্ট বিভিন্ন কন্টেন্ট আছে না, হুটাট আমাদের সামনে আইসা পড়ে, অ্যাপের মধ্যে কি সব অ্যাডাল্ট জিনিসপাতি, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ মার্কা জিনিসপাতি আইসা পড়ে, এগুলো কন্ট্রোল করা যায়, এগুলো রাউটারের মাধ্যমে কন্ট্রোল করা যায়। তো রাউটারের আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেসের মধ্যে কিছু সেটিংস কইরা তুমি চাইলে ফিল্টার করে দিতে পারো, মানে কি জীবনও অ্যাডাল্ট কোনো কন্টেন্ট মানে অ্যাড তোমার সামনে আসবে না, এগুলো করা যায়। ঠিক আছে, তোমরা যদি কেউ করতে চাও তোমরা ইউটিউবে গিয়ে ইয়া লিখবা হচ্ছে তোমার রাউটার ফিল্টারিং ফর অ্যাডাল্ট ওয়েবসাইট, এটা লিখে সার্চ দিবা, যে তোমার অ্যাডাল্ট ওয়েবসাইট গুলা কি হয়ে যাবে, ফিল্টার হয়ে যাবে। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং ইত্যাদিকে সে সংযুক্ত করতে পারে। রাউটার অসুবিধা কি, রাউটারের দাম বেশি, রাউটার আসলে বেশি দাম, হাবের দাম বেশ কম। রাউটার একই প্রোটোকল ছাড়া ভিন্ন প্রোটোকলে সে যুক্ত করতে পারে না। শব্দটার অর্থ কি, দেখো প্রোটোকল শব্দটার মিনিং তোমাদের জানতে হবে। হ্যাঁ, রাজনীতি প্রোটোকল শব্দের মিনিং একরকম, ইউনিভার্সিটিতে প্রোটোকলের শব্দের মিনিং একরকম, আইসিটিতে প্রোটোকল শব্দের মিনিং আরেক রকম। এখানে প্রোটোকল বলতে কি বুঝাইতেছে, তুমি যখন ওয়াইফাই একটা রাউটার ব্যবহার করে থাকো, সবগুলো কি ওয়াইফাই তো নাকি, এখানে কি ওয়াইম্যাক্স তুমি ব্যবহার করতেছো, বা ওয়াইম্যাক্স ব্যবহার করলে কি তোমার এই রাউটার কাজ করবে, কাজ করবে না। তুমি ধরো একটাতে ওয়াইফাই ঢুকাইলা, আরেকটাতে ওয়াইম্যাক্স ঢুকাইলা, তোমার রাউটার কাজ করবে, কাজ করবে না। এইটাই লিখছে যে ভিন্ন প্রোটোকল হওয়া যাবে না, একই প্রোটোকল হইতে হবে, মানে এখানে যতজনকে নিবা সবাই ওয়াইফাই হইতে হবে, আবার ওয়াইফাই একই রকম টাইপের হইতে হবে। তুমি ধরো একটাতে তোমার অপটিক্যাল ফাইবার ওয়াইফাই দিলে, আরেকটা তো অন্য ওয়াইফাই দিলে হবে না, একই টাইপের প্রোটোকল হইতে হবে। এর কনফিগারেশন কিন্তু জটিল, রাউটার দেখবা সবাই প্রথম দিন সেট করতে পারে না, হ্যাঁ ঝামেলা আছে, রাউটার সেট করতে গেলে প্রথম একটু ঝামেলা হয়, কনফিগারেশন একটু জটিল। আর এটা অপেক্ষা কিন্তু ধীর, রাউটার আসলেই স্লো, তোমাদের বিশ্বাস হইতেছে না, ওয়াইফাই কিন্তু একটু স্লো, ওয়াইফাই চেয়ে অনেক ফাস্ট জিনিসপাতি অলরেডি আবিষ্কার হয়ে গেছে, এর জন্য এটাকে স্লো বলছে। এখন আমরা চলে যাবো গেটওয়ে। আমি একটু পর একটা সিকিউ দেখাবো, ওই সিকিউতে দেখাইছিল যে রহিম সাহেব হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি করতে চায়, তো সে কি রাউটার ব্যবহার করবে নাকি গেটওয়ে ব্যবহার করবে, ওনার কিছু কন্ডিশন দিয়ে দিছিল। আমি একটা সিকিউ দেখাবো, তো বা হয়তো বা দেখানোর সময় নাও পাইতে পারি, কারণ আজকে প্রচুর রিডিং পড়াইতেছি আমি। তো গেটওয়ে সুবিধাটা কি, এটাও কলিশন সম্ভাবনা কমায়। এটা গেটওয়ে কি নানান রকম নেটওয়ার্ক সে কানেক্ট করতে পারে, মানে কি এখানে তো একটা প্রোটোকল ইউজ করতে হয়, বাট ও কিন্তু ডিফারেন্ট টাইপের প্রোটোকল সে ইউজ করতে পারে। তো এটাই হচ্ছে গেটওয়ের একটা সুবিধা, গেটওয়ে ডিফারেন্ট টাইপের জিনিস না কাজ করতে পারে। কাহিনী হলো এটা কনফিগারেশনটা কিন্তু জটিল, ঠিক আছে, এটাও একটু স্লো, মানে ওয়াইফাই এর মতোই আর কি। এই ছিল আমাদের কাজ। ব্রিজ তেমন আমি আসতে দেখি নাই, ব্রিজ তোমরা চাইলে স্কিপ করতে পারো। রিপিটার পড়বা, রিপিটারটা আসলে কি রিপিট করে, যেমন হচ্ছে ধরো তুমি ওয়াইফাই ইউজ করছো, তোমাদের বাসায় ধরা যাক 6টা রুম, এখন তুমি 2টা রুম পর্যন্ত তোমার ওয়াইফাই যায়, 3 নম্বর রুমে যায় না, তুমি নতুন করে ওয়াইফাই লাইন নিবা না, রিপিটার একটা যন্ত্র আছে, ও কি করে ওই ওয়াইফাইটা টাইনা আরো সামনে দেয়, ঠিক আছে। সো রিপিটার কি করে ওই স্পিডটা, মানে ফার্স্টে হচ্ছে ধরো এটা তোমার রুম, তুমি ধরো এখানে রাউটার রাখছো, আমি গ্রাফ আঁকতেছি, তো যতই ডিস্টেন্স বাড়বে তত তোমার রাউটারের তত তোমার ওয়াইফাই স্পিড কমে যাবে। এখন ধরো তুমি এই জায়গায় আরেকটাকে রিপিটার ব্যবহার করলা, এর ফলে কি হবে ওই স্পিডটা আগের মতো বাড়ায় ফেলবে, এরপর তুমি ধরো আবার সামনে নিয়ে যাবা, স্পিডটা আবার কমবে, বাট আবার যদি রিপিটার ব্যবহার করে স্পিড আবার বাড়ায় দিবে। মানে এটা হচ্ছে রিপিটারের কাজই হচ্ছে স্পিড আগের মতো নিয়ে আসা, ঠিক আছে। ব্রিজ আসে না, ব্রিজ পরীক্ষা আসে না, আর নেটওয়ার্ক এগুলো আসে না, তো এগুলো স্কিপ করতে পারবা। এখন পড়বো আমরা দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, টপোলজি। টপোলজি গুলো কি কি আছে, স্টার টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, ট্রি টপোলজি, মেশ এবং হাইব্রিড। উপায় পড়াবো এটা আজকে, রেডি। প্রথম হচ্ছে স্টার টপোলজি। স্টার শব্দের অর্থ কি, তারা। তারাগুলো আসলে কিরকম হয়ে থাকে, যেরকম চেহারা হয়ে থাকে, যে এরকম। তো স্টার টপোলজিতে একটা কেন্দ্রীয় একটা জিনিস থাকে, কেন্দ্রীয়, যেটাকে আমরা হাব বলতাম, মনে করে দেখো হাব। তো চলো আমরা একটু পড়ি। এই যে হাব বা সুইচের মাধ্যমে নেটওয়ার্কের কোনো অংশে বিচ্ছিন্ন হয়ে গেলে নেটওয়ার্ক সচল থাকে। খেয়াল করে দেখো এখানে কি বলছে, স্টার টপোলজির সুবিধাগুলো কি কি। স্টার টপোলজি হচ্ছে একটা কেন্দ্রীয় একটা হাব বা সুইচ থাকে। এখন অনেকগুলো কম্পিউটার তুমি সেগুলোর সাথে কানেক্ট করবা, ধরো এটা কম্পিউটার নাম্বার 1, কম্পিউটার নাম্বার 2, কম্পিউটার নাম্বার 3, কম্পিউটার নাম্বার 4। প্রথম কি সুবিধাগুলো কি কি, নেটওয়ার্কের কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে নেটওয়ার্কে বাকি কম্পিউটার কোনো কাজের ব্যাঘাত ঘটে না। মানে এই কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় এগুলো কি কোনো সমস্যা হবে, হবে না তো, কারণ এটা আলাদাভাবে কানেক্টেড।
2 নম্বরে কি বলছে, হাব বা সুইচ ছাড়া নেটওয়ার্ক অন্য কোনো অংশে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও কোনো সমস্যা নেই। মানে ধরো এটা যদি ঠিক থাকে, এটা মেইন, ও যদি ঠিক থাকে আর বাকি যদি তারটা ছিঁড়াও যায়, কোনো সমস্যা নেই। তারপর 3 নাম্বার কি, একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়। তুমি চাইলে এখানে একরকম কেবল, এখানে একরকম কেবল, এখানে একরকম কেবল তুমি ব্যবহার করতে পারবা। স্টার নেটওয়ার্কে কোনো কম্পিউটার যোগ বা বাদ দেওয়া যায়, তাতে কাজের কোনো বিঘ্ন ঘটে না। তুমি চাইলে এখানে নতুন একটা কম্পিউটার অ্যাড করতে পারবা, তুমি চাইলে আবার সরাইতেও পারবা। অন্যান্য অনেকগুলা টপোলজি আছে, তুমি এই সুবিধাটা পাবা না, একটা সরাইলে পুরোটা নষ্ট হয়ে যায়, এমন আছে। তো আমরা কি করব, স্টার টপোলজিতে আমরা চাইলে একটা সরাইতে পারি। হ্যাঁ, কেন্দ্রীয় ভাবে নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ করতে পারবা, মানে তুমি হচ্ছে বস, তুমি একলা ওরে কন্ট্রোল করতে পারবা, ওরে কন্ট্রোল করতে পারবা, ওরে কন্ট্রোল করতে পারবা, ওরে কন্ট্রোল করতে পারবা। সো কেন্দ্রীয়করণ যদি প্রসেস হয় অফিসের ক্ষেত্রে যেগুলোর প্রয়োজন, সেই ক্ষেত্রে এটা খুবই ভালো। আর ঝামেলা হলো একটাই, এইটাই যদি নষ্ট হয়ে যায় সব শেষ, এটাই হচ্ছে তার ঝামেলা। তাহলে স্টার টপোলজির ঝামেলাটা কি, এই যে সুইচ বা হাব যদি নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যাবে। আবার স্টার টপোলজির প্রচুর পরিমাণ তার দরকার হয়, ঠিক আছে, দেখো অনেক কেবল, অনেক হিজিবিজি অবস্থা। তো স্টার টপোলজি এর মাধ্যমে শেষ। পরীক্ষা আসবে কোন টপোলজি ব্যবহার করব, বিভিন্ন কন্ডিশন দিয়ে বলবে কোন টপোলজি ব্যবহার করব, তখন তুমি কন্ডিশন মিলা দেখবা কোনটা ব্যবহার করলে ভালো হয়। নেক্সট হলো রিং নেটওয়ার্ক। রিং, আমরা জানি রিং মানে কি, ঘুরে ঘুরে আসে। তো দেখো রিং নেটওয়ার্ক হচ্ছে কম্পিউটার নাম্বার 1 এর সাথে কম্পিউটার নাম্বার 2 কানেক্টেড, 2 এর সাথে 3 কানেক্টেড, 3 এর সাথে 4 কানেক্টেড। এখানে একটা বড় একটা অসুবিধা আছে, যদি একটা তার যদি ছিঁড়া যায় শেষ, পুরা ফুল সিস্টেমের নেটওয়ার্ক শেষ। এটা সিরিজ কম্বিনেশন আর কি। তো আমরা চলো আগে সুবিধাগুলো পড়ি। সুবিধাটা হচ্ছে, যেহেতু নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটার ডেটা ট্রান্সমিশনের জন্য সমান অধিকার পায়, তাই ডেটা ট্রান্সমিশনের জন্য নেটওয়ার্কে কোনো কম্পিউটার একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারে না। ধরো তুমি এমন একটা সিস্টেম বানাবা যেখানে তোমরা 4 ফ্রেন্ডরা মিলা বানাবা, 4 ফ্রেন্ডেরই সমান পরিমাণ গুরুত্ব, তখন কিন্তু এই টপোলজি দিয়ে হবে না, তখন স্টার টপোলজি হবে না, কারণ স্টার টপোলজি একজন বস থাকে, ঠিক আছে। বাট রিং টপোলজিতে কোনো বস নাই, নো বস। রিং টপোলজিতে সবাই সেম, তাহলে এটা একটা সুবিধা। কিন্তু 2 নম্বর সুবিধা কি, নেটওয়ার্কের কম্পিউটার সংখ্যা বাড়ালেও দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না, মানে তুমি যদি কম্পিউটার বাড়াও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর কি, নেটওয়ার্কে কোনো সার্ভার কম্পিউটার প্রয়োজন হয় না। সার্ভার কম্পিউটার মানে কি, ওই কেন্দ্রীয় কোনো কম্পিউটার লাগে না, সবাই তো বস, সবাই সেম। অসুবিধা বড়া, সেটা কি, নেটওয়ার্কটা অচল হয়ে যায় যদি একটা নষ্ট হয়। আবার কোনো সমস্যা যদি থাকে সেটা ডিটারমাইন করাটাও কঠিন, কোন জায়গায় সমস্যা হয়েছে সহজে বোঝা যায় না। তারপরে কি, যদি তুমি, আমি তো বলছিলাম যে তুমি চাইলে একটা অ্যাড করতে পারো, সমস্যা নেই, কিন্তু দক্ষতা প্রভাবিত হবে না, ঠিক আছে, কিন্তু তোমার অ্যাড করতে ঝামেলা আছে। তুমি যখন একটা কম্পিউটার অ্যাড করবা, মাঝখান দিয়ে যখন একটা কম্পিউটার ঢুকাইবা, অনেক কিছু চেঞ্জেস করতে হবে না, তো এটা একটা সমস্যা, এটা ভালো লেভেলের সমস্যা। তারপর কি, স্পিডটাও কি, যখন তুমি কম্পিউটার বাড়াইবা টাইমও বেড়ে যাবে। কেন, কারণ যে ডিস্টেন্স বেশি, তুমি যদি কম্পিউটার বাড়াও এই ডিস্টেন্সটা বেড়ে যাবে, সো তোমার তখন টাইমটাও বেশি লাগবে। রিং টপোলজি কিন্তু অনেক জটিল সফটওয়্যার ব্যবহার করা হয়, সো রিং এর দেখা যাচ্ছে অসুবিধা ভরা, সো রিংটা কখনোই সাজেস্ট করবা না। তারপরে কি, বাস নেটওয়ার্ক, এটা কিন্তু ভালো আছে। এটা বাস নেটওয়ার্ক জিনিসটা কি, মনে রাখবা, বাস শব্দের অর্থ আসলে হলো একটা যে তার যে কানেক্ট করে, হু কানেক্টস, ঠিক আছে, যে কানেক্ট করে তাকে আমরা বাস বলে থাকি। নর্মাল বাস মানে আমরা যানবাহন বুঝি, এটা বাস, ওই বাস এই বাস বোঝাচ্ছে না, এটা জাস্ট একটা তার, ও কি করতেছে, ওকে কানেক্ট করছে, সবাইকে কানেক্ট করতেছে। ওর একটা সুবিধা দেখলেই বোঝা যায়, সেটা কি বলো দেখি, এখানে কেন্দ্রীয় কেউ নাই, ঠিক আছে। 2 নম্বর কথা কি, তুমি চাইলে ওরা সরা দিতে পারো, কোনো সমস্যা হবে না। 3 নম্বর কাহিনী কি, তো আমরা একটা একটা করে পড়ি। তুমি চাইলে একটা নতুন একটা অ্যাড করতে পারো, চাইলে একটা সরাই ফেলতে পারো, মানে এটা অনেক সুবিধা আছে। তো আমরা সুবিধাগুলো চলো পড়ি। হ্যাঁ, বাস নেটওয়ার্কে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা হয় না। বৈদ্যুতিক যন্ত্রপাতি তুমি যারা সংযুক্ত করতে পারো, সহজেই তুমি চাইলে ব্যাকবোন বা তুমি এটা সম্প্রসারণ করতে পারো, তুমি চাইলে আরো বড় করে আরেকটা কম্পিউটার করতে পারো, ঠিক আছে। তুমি হচ্ছে রিপিটার ব্যবহার করতে পারো। তারপরে কি, কোনো যদি তুমি এক্সট্রা যোগটোগ করো কোনো সমস্যা হয় না, ঠিক আছে। সুবিধা অনেক বেশি। অসুবিধাগুলো পড়ি। অসুবিধাটা হচ্ছে, নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা যদি বেশি হয়ে যায় তখন ট্রান্সমিশনটা বিঘ্নিত হয়, এটা না দিলেও পারতো, বুঝাই দিচ্ছে, এটা সবারই জন্য সেম। এটা হলো যে ডেটা ট্রান্সমিশনের জন্য কোনো সমন্বয়ের ব্যবস্থা নেই, মানে একটা কেন্দ্রীয় জিনিস বা সমন্বয়ের কোনো ব্যবস্থাটা নাই, অনেক ব্যান্ডউইথ কিন্তু নষ্ট হয়, ঠিক আছে। সংযুক্ত দুটো কেবলের মধ্যবর্তী স্থানে অবস্থিত সংযোজক ডিভাইস ব্যারেল কানেক্টর কেবলের মধ্যে প্রবাহিত ডেটা সিগন্যালকে দুর্বল করে দেয়। মানে কি, এখান থেকে যে সিগন্যালটা যাচ্ছে এই তারটা কি করে, ওকে স্লো করে দেয়, ঠিক আছে, এটা একটা অসুবিধা। এবং সবার লাস্টে কি, এটা ওই যে আগের মতো যদি কোনো সমস্যা হয় এটা ডিটারমাইন করা খুবই কঠিন। ক্লিয়ার?
এবার আসো মেশ টপোলজি, এটা খুবই কাজে লাগে। মেশ টপোলজিকে একটু হাইব্রিড টাইপের, হ্যাঁ, মানে সবার সাথে সবাই কানেক্টেড, এটার সাথে এটা, 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 এটার সাথে এটা। এখন মেশ টপোলজির একটা ম্যাথ আছে, মেশ টপোলজির একটা ম্যাথ আছে। ম্যাথটা হলো যে এখান দিকে তাকাও, 1 2 3 4 5 6টা একটা ম্যাথ আছে। ম্যাথটা হলো, এই বইয়ে নাই, ইয়াতে মনে হয় আছে, এনসিটিভিটি বই অথবা মাহবুব রহমান স্যার কোন একটা বই, স্যারের বইয়ে এই ম্যাথটা আছে যে 6টি ডিভাইস, এই বই নাই, মেশ টপোলজিতে, মেশ টপোলজিতে ব্যবহার করলে মোট কতটি কানেকশন বা কম্বিনেশন বা তার প্রয়োজন, মোট কতটি তার প্রয়োজন, এরকম একটা কোশ্চেন আমরা এখন সলভ করবো। তো এখানে হচ্ছে সবার সাথে সবাই কানেক্টেড থাকে, ঠিক আছে, এখানে সবার সাথে সবাই কানেক্ট থাকে। এখন যদি তিনটা থাকে, যদি তিনটা থাকতো তাহলে দেখো, একটা দুইটা, যদি তিনটা থাকতো সবার সাথে সবাই কানেক্ট করো, 1 2 3, আর কি কোনো কম্বিনেশন সম্ভব? সম্ভব না। তো তিনটা থাকলে তিনটা হবে, দুইটা থাকলে একটাই মাত্র কম্বিনেশন সম্ভব। যদি চারটা থাকে, 1 2 3 4, যদি চারটা থাকে দেখো, এটা 1 এটা 2 নাম্বারিং দিই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। তো সবার সাথে সবার কানেক্ট করে দিন, 1 2 3, তিনটা কম্বিনেশন হলো। তারপর এটা থেকে করো, এটা তো হইছে একবার, এখান থেকে একবার, এখান থেকে একবার, তাহলে 1 2 3 4 5টা হইলো। এবার এখান থেকে করো, এটার সাথে হইছে, এটার সাথে হইছে, এটার সাথে বাকি 6টা হইলো, এটার সাথে সবার হয়ে গেছে। সো টোটাল 6টা হয়, চারটা থাকলে 6টা হয়, তাহলে চারটা থাকলে 6টা হয়, ঠিক আছে। এখন এরকম করে কি তোমার পক্ষে সম্ভব চিত্র একা একা করা? যেমন 6টা তুমি জীবনে গুনতেই পারবা না, এখানে এতগুলো আছে। এটা একটা চোরা টেকনিক আছে, সেটা হচ্ছে NC2। তোমার প্রশ্ন, ভাই এটা জিনিসটা কি? এন মানে হচ্ছে যতগুলো কম্পিউটার থাকবে, এখানে 1 2 3 4 5 6টা আছে, তো এন এর মান হবে 6, তারপর C2। এখন তো অবশ্য ভাইয়া সি জিনিসটা কি, এটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে, হ্যাঁ, ওই যে বিন্যাস সমাবেশ চ্যাপ্টার আছে না, সেখানে ছিল, বাট 9 10-এ পড়ছো। তাহলে ফর্মুলাটা হচ্ছে NCR সমান সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে ফর্মুলা। তারপর 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই নিচে যেটা থাকে সেটা হচ্ছে r এর মান হচ্ছে 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, মানে 6 থেকে 2 বিয়োগ করা, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। এখন 6 ফ্যাক্টোরিয়াল মানে কি, 6 ইনটু 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি করলে 5 6 30 ভাগ 2 করলে 15 হয়। সো এখানে টোটাল 15টা কানেকশন আছে, তুমি খুঁজে পাবা না এত, ঠিক আছে। এত প্যারা নেওয়ার দরকার নেই, ক্যালকুলেটরে 6 ইনটু ডাইরেক্ট বসাই দিবা, অঙ্ক শেষ। এবার আসো ট্রি নেটওয়ার্ক। ট্রি নেটওয়ার্ক জিনিসটা কি, গাছের মতো করে ছড়াবে। দেখো গাছে কি থাকে, একটা মেইন থাকে, ওইখান থেকে শাখার প্রশাখার মতো ছড়ায়, আবার এখান থেকেও ছড়ায়, এখান থেকেও ছড়ায়, ঠিক আছে। এটা কিন্তু খুব কাজে লাগে, এটারও সুবিধা অসুবিধাগুলো একবার রিডিং দিয়ে নিবা। এবং সর্বশেষ আছে ক্লাউড কম্পিউটিং, এটা প্রশ্ন ফাঁস আসবেই, খুবই গুরুত্বপূর্ণ। ক্লাউড কম্পিউটিং খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ক্লাউড কম্পিউটিং জিনিসটা আসলে কি, দেখো এখানে একটা জিনিস দেখাইতেছে, অ্যাপ সার্ভার, ডাটাবেস, কোড, অনেক কিছু লাগে হাবিজাবি, তাই না? আমি এখান থেকে পড়াবো। ধরা যাক কোন প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট আছে এবং ওই ওয়েবসাইটে একটা ব্লগ তুমি লিখবা। ব্লগের অধিকাংশ ব্লগার ভিজিটর বাংলাদেশের সময় সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত এই ব্লগে ব্যবহারিক সংখ্যা খুবই বেশি। এর মধ্যে রাত 8টা থেকে 12টা পর্যন্ত সবচেয়ে বেশি থাকে, ফলে ওই সময় সার্ভারে খুব চাপ পড়ে। এই লোড কমানোর জন্য তোমার 3-4টা এক্সট্রা সার্ভার ব্যবহার করতে হবে, কিন্তু অন্য সময়ে লোড কম থাকার ফলে একটি সার্ভার দিয়ে কাজ হয়ে যায়। তাহলে ওই প্রতিষ্ঠানে ওয়েবসাইটে চালানোর জন্য 24 ঘন্টায় কিন্তু 3-4টা করে সার্ভারের দরকার হয় না। যখন লোড বেশি তখন শুধুমাত্র সার্ভারটা দরকার হয়, ঠিক আছে। একে আমরা ক্লাউড কম্পিউটিং করে থাকি। মানে সহজ বাংলা ভাষায়, আমার একটা প্রতিষ্ঠান আছে, সেইখানে একটা পিক টাইম থাকে, ওই পিক টাইমে আমার যে কটা কম্পিউটার আছে সেগুলো দেওয়া হয় না। তা আমি এখন নতুন কম্পিউটার কিনে নিয়ে আসবো না, আমি কম্পিউটার ভাড়া নিব, তাও আবার সারাদিনের জন্য না, ওই 2-3 ঘন্টার জন্য। ক্লিয়ার? এখানে কম্পিউটার ভাড়া বলতে অরিজিনাল কম্পিউটার ভাড়া বোঝায় না, সার্ভিসকে ভাড়া বুঝাইছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে সংজ্ঞার দিকে যদি আমরা তাকাই, অনেক ভাবে সংজ্ঞাটা দেওয়া হয়েছে। আমরা সার্ভিস গুলো পড়ো পরীক্ষায়, যে এই সার্ভিস গুলো আসে, ক্লাউড কম্পিউটিং কি কি সার্ভিস দেয়, এটাও বিসিএসে আসছে। এটা বিসিএসে আসছে যে ক্লাউড কম্পিউটিং সার্ভিস কোনটি। 9 IaaS, এটা ক্লাউড কম্পিউটিং সার্ভিস। IaaS মানে কি, আই তো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, মানে অবকাঠামোগত, এতে হচ্ছে এস, এতে হচ্ছে সার্ভিস। IaaS ইনফ্রাস্ট্রাকচার, এই যে এইটা বিসিএসে আসছে, যে এই তিনটা কাজে লাগে। আর এটা বাদে একটা মনে হয় JAS এরকম কিছু একটা দিছিল, ওটা ছিল উত্তর, যে নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর মডেল নয়।
এখন SAS এটা হচ্ছে সফটওয়্যার, এস হচ্ছে সফটওয়্যার, আইতে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, মানে তোমাকে হচ্ছে ভাড়া দিবে কি বিভিন্ন তোমাকে অবকাঠামো ভাড়া দিবে। এস তে হচ্ছে তোমাকে সফটওয়্যার ভাড়া দিবে। এখন তুমি বলবা ভাইয়া সফটওয়্যার আবার কেমনে ভাড়া দেয়, দেখাচ্ছি সফটওয়্যার কেমনে ভাড়া দেয়। আমাদের ব্যাটার্স অফ বায়োলজিতে যদি আমরা ঢুকি, দেখো ব্যাটার্স অফ বায়োলজির ড্রাইভে, এই যে ড্রাইভে আমি ঢুকলাম, হ্যাঁ ব্যাটার্স অফ বায়োলজির ড্রাইভে ঢুকলে এখানে কি দেখতে পাচ্ছ, 94.65 জিবি অফ 2 টেরাবাইট। তোমাদের ড্রাইভ গুলোতে থাকে 15 জিবি, আমাদের ড্রাইভ 2 টেরাবাইট। আমরা এই গুগল থেকে এই সার্ভিসটা কিনে নিছি, এটা একটা ক্লাউড কম্পিউটিং। আমি চাইলে যে দেখো যে কোনো জায়গায় আমার বিভিন্ন ফাইল আমি আপলোড দিয়ে রাখতে পারতেছি, ঠিক আছে, এটা একটা ক্লাউড কম্পিউটিং। পরীক্ষা আসে, এটা আসে গুগল শিট, হ্যাঁ গুগলের যত সার্ভিস আছে আমরা এগুলো আমরা রিসোর্স কি করছি, ভাড়া নিছি। আমরা অ্যাকচুয়ালি রিসোর্স ভাড়া নিছি। তুমি বলতে পারো ভাই কই ভাড়া নিছেন, হ্যাঁ ভাড়াই নিছি। এই যে এখানে যে 2 টেরাবাইট দেখতে পাইতেছো, এটা আসলে কি গুগলের কোন একটা কম্পিউটারে আমাদের এই ডাটাগুলো সেভ আছে, ঠিক আছে। সেভ না থাকলে এটা কি আকাশ থেকে আসছে, এগুলো কি ইন্টারনেটে আকাশে এমনি কি মানে জমা রাখা যায় না, এগুলো অবশ্যই গুগলের কোনো না কোনো একটা কম্পিউটারে এই 2 টেরাবাইটের এই ডাটাগুলো আমাদের সেভ করা আছে। তো আমাদের যখন যেটা লাগে আমরা সেটা নেই, এটা একটা ভাড়া। গুগল যখন ইচ্ছে তাহলে বন্ধ করে দিতে পারে, ঠিক আছে। এই হলো কথাবার্তা। তো ক্লাউড কম্পিউটিং কি আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তোমরা জাস্ট একবার রিডিং দিয়ে নিবা। তো এরই মাধ্যমে আমাদের কিন্তু সেকেন্ড চ্যাপ্টারটা শেষ। ওকে ভাই, ক্লাস কি ইউটিউবে দিবেন? হ্যাঁ ইউটিউবে দিব। এখন ইউটিউবে দিব বলে যদি লাইভ থেকে চলে যাও তাহলে আবার সমস্যা। লিজা শেখ বলছে n into n minus 1 divided by 2, গুড। NC2 মানে কিন্তু n into n minus 1 divided by 2, গুড লিজা। এখন হচ্ছে আমরা কিছু প্রবলেম সলভ করবো, যে আমি এতক্ষণ বারবার তোমরে কই এইটা এই সিকিউতে আসছে, এটা ওই সিকিউতে আসছে, চাপা মারি কিনা একটু দেখা লাগবে না তোমরা? হ্যাঁ, তো চলো আমরা সিকিউ সলভ করি। প্রথম সিকিউটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা সিকিউ। ক কলেজের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনগুলো স্বল্প দূরত্বে অবস্থিত। সো এখানে মূল ফোকাস কোনটায়? স্বল্প দূরত্ব, এটা মূল ফোকাস। বর্তমানে প্রতিটি ভবনের কম্পিউটারগুলো নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় পারস্পরিক তথ্য আদান প্রদান করতে পারে। অধ্যক্ষ মহোদয় এখন সকল কম্পিউটারকে একই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে চাচ্ছে, ঠিক আছে। তো গ নাম্বার প্রশ্ন পড়ো। এই পিকোনেট কি? এটা হচ্ছে এই তোমার ব্লুটুথেরই একটা অংশ। ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয় লাভবান হয়ে থাকেন, ব্যাখ্যা করো। এটা হইতেছে তোমার ওই ক্লাউড কম্পিউটিং। তারপর উদ্দীপকের উল্লিখিত কলেজের একাডেমিক ভবনের নেটওয়ার্ক ব্যবস্থা ব্যাখ্যা করো। গতে এটা বলছে, আর ঘতে বলছে কম খরচে বাস্তবায়ন জন্য কোন ট্রান্সমিশন মিডিয়াটা উত্তম হবে সেটাও ব্যাখ্যা করো। তো চলো আমরা হচ্ছে গ এর উত্তরটা দেখি। তো ক কলেজের জন্য ওই যে তোমার অলরেডি উত্তর আমি দিছিলাম ল্যান। তুমি এখানে প্যান ইউজ করতে পারবা না। কেন প্যান ইউজ করতে পারবা না? কারণ প্যান ইউজ করা যায় শুধুমাত্র 10 মিটার, কলেজ কি মাত্র 10 মিটার হয়? সো প্যান ইউজ করতে পারবা না। ওই যে ভার্সিটির কথা বললাম না, একটা সারে ভার্সিটি দিবে, ওটা ল্যান্ড ব্যবহার করতে হবে। ম্যান করলে আবার হবে না, ম্যান করলে তো পুরা মেট্রোপলিটন মানে পুরো শহর জুড়ে কি একটা ভার্সিটি হয় নাকি? তো তুমি এখন কি করবা, ল্যান্ড নিয়ে যা জানো আল্লাহর রহমতে সব বানায় মনে লিখে দিবা। এই যে এই ব্যবস্থায় অনেক ডিভাইস অ্যাক্সেস পাওয়া যায়, রিপিটার ব্যবহার করা যায়, 1 কিলোমিটার পর্যন্ত হচ্ছে বিদ্যমান থাকে, 1 কিলোমিটার মধ্যে স্টুডেন্টরা ওয়াইফাই চালাতে পারবে, অফিস আদালতে ব্যবহার করা যাবে, স্কুল কলেজে ব্যবহার করা যাবে, অনেকগুলো কম্পিউটার তুমি ইউজ করতে পারবা, হাবি জাবি যা জানো লিখে দিবা, ঠিক আছে। একটা কথা বলি, আমি কিন্তু আইসিটিতে 40 আউট অফ 40 পাইছিলাম। হ্যাঁ, তোমরা ভাবতে পারো ভাইয়া মনে হয় সব অঙ্ক দিছে। আমাদের সবাই 40 ছিল, আমাদের সময় 4টা সিকিউ ছিল। তো আমি কিভাবে 40 আউট অফ 40 পাইছি? এরকম বাংলা লেখা সিকিউ আনসার কইরাও, সেটা হচ্ছে মূল কথাগুলো লিখতাম, বই যা আছে সেগুলাকে মূল কথা ধরে আমার মতো করে বানায় লিখতাম। তবে মূল কথাগুলো কিন্তু থাকতেই হবে, নয়তো তুমি জীবনে ফুল মার্ক পাবা না, ঠিক আছে। আর ঘতে কি জানি বলছে, ঘতে বলছে যে কোন ট্রান্সমিশন মিডিয়াটা ভালো হবে আর কি, ঠিক আছে। তো ট্রান্সমিশন মিডিয়া দেখো, আমরা তো জানি আমাদের ইয়াটা হচ্ছে ল্যান। হ্যাঁ, তো আমরা এখন কোন নেটওয়ার্কটা ব্যবহার করতে পারি? এই নেটওয়ার্কে তার মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার কেবল তুমি চাইলে ব্যবহার করতে পারো, তুমি চাইলে কোএক্সিয়াল কেবল ব্যবহার করতে পারো, তুমি চাইলে ফাইবার অপটিক কেবল ব্যবহার করতে পারো। এই মাধ্যমগুলোর মধ্যে টুইস্টেড পেয়ার কেবল সবচেয়ে সস্তা। আগেই তোমারে বলছিলাম, উদ্দীপকে এমন কোনো একটা কিওয়ার্ড দিয়ে দিবে, ওইটার উপর ভিত্তি করে তোমাকে ডিসিশন নিতে হবে। যেমন এখানে কিওয়ার্ডটা কি ছিল? সস্তা। উনি কি চাইছিলেন? এই যে কম খরচে তোমরা কিন্তু শিখাইছিলাম যে অপটিক্যাল ফাইবার কিন্তু অনেক খরচ, সবচেয়ে কম খরচ হয় কোনটা বলো দেখি? টুইস্টেড পেয়ার কেবল, ঠিক আছে। টুইস্টেড পেয়ার কেবলে সবচেয়ে কম খরচ। হ্যাঁ, তারপরে কোএক্সিয়াল কেবল খরচের দিক দিয়ে, তারপরে হচ্ছে কি তোমার অপটিক্যাল ফাইবার কেবল, ঠিক আছে। এই সিরিয়ালটা মনে রেখো, এটা হচ্ছে কি খরচের সিরিয়াল, ওকে।
সো এখান থেকে টুইস্টের পেয়ার গুলো যা আছে সব শিখবা, বানাটা নিয়ে লিখবা, একবার তো পড়বা। এবার ঢাকা বোর্ড 2023 সালে আরেকটা সিকিউ আসছে। আচ্ছা, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক হবে না। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক আলাদাভাবে আসলে ওরকম নেটওয়ার্ক হিসাবে না। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এটা আসলে মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক আন্ডারেই পড়ছে, নতুন একটা মানে নাম দিছে আর কি। ঠিক আছে, তোমরা ল্যান লিখলেও কোনো সমস্যা নেই। আর যেহেতু মাহবুব রহমান স্যারের বই লিখছে ক্যান, এটা নতুন দিছে, এটা আমাদের সময় ছিল না, তো চাইলে লিখতে পারো, সমস্যা নেই। বাট এটা ল্যানের আন্ডারে পড়ছে আর কি। এবার আসো ঢাকা বোর্ড 2023 সাল, উনি কি বলছেন, উদ্দীপক চিত্র একের নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করো। এটা আমরা একটু আগে পড়ছি, এটা বাস টপোলজি ছিল, এটা নিয়ে আমি অনেক কথাবার্তা বলছি। ঠিক আছে, তোমরা এটা বাসায় একবার রিডিং দিয়ে নিবা। উদ্দীপকের উল্লেখিত চিত্র 1 চিত্র 2 এর টপোলজির মধ্যে কোনটা বেশি সুবিধাজনক? দেখো চিত্র 2 জানি কি ছিল, এটা ছিল কোনটা, স্টার টপোলজি। স্টারে কিন্তু অনেক সমস্যা, ফার্স্টেই বলছি স্টারে কিন্তু অনেক সমস্যা আছে, মাঝখানে গেলে সব চলে যাবে। বাট এটা কিন্তু এরকম না, এটা তো সুবিধা বেশি। সো এটা উত্তরটা কি হবে বলো দেখি, এটা উত্তরটা হবে বাস টপোলজি। ঠিক আছে, এটা উত্তরটা হবে বাস টপোলজি। সো চিত্র 1 নাম্বারটা অধিক সুবিধাজনক। আল্লাহর নাম নিয়ে যত ব্যাখ্যা পারো, 1 নং বাস টপোলজি নিয়ে সুবিধা অসুবিধা, সুবিধা দিবা, এটা অসুবিধা দিবা না, এটা সুবিধা দিবা আর এটার অসুবিধা দিবা। ঠিক আছে, তাইলেই হবে। নেক্সট সিকিউ যদি চলে যাই, এখানে এগুলো আনসার আছে, আমি আনসার সহ দিয়ে দিছি, তোমরা তাহলে এই স্লাইড গুলো যখন পড়বা আনসার শুদ্ধই পড়তে পারবা। যশোর বোর্ড 2023 সাল, এখানে কি বলছে, উদ্দীপকের চিত্র একে ব্যবহৃত ডি ডিভাইসটি ভূমিকা এই টপোলজি আলোচনা ব্যাখ্যা করো। তো ডি ডিভাইসটা কে বলো দেখি, এটা মাঝখানে যে থাকে হাব, মনে করে দেখো হাব বা সুইচ থাকে। হ্যাঁ, আর এটা কি টপোলজি বলো তো? তোমরা বলবো ভাই এটা তো বুঝতেছি না, এরকম তো কিছু পড়ার নাই ভাই। এটা একটা কেন্দ্রে একটা থাকে আর চারদিকে ছড়ানো থাকে, এটা কোন টপোলজি ছিল? হ্যাঁ, এটা কোন টপোলজি ছিল? এটা স্টার টপোলজি ছিল। এটা ইচ্ছা করে স্যারের সবগুলোকে নিচের দিকে লাগিয়ে লিখছে। সো এটা কোন টপোলজি? এটা স্টার টপোলজি। আর চিত্র 2টা কিরকম, সবার সাথে সবাই কানেক্টেড। ওই 4টা থাকলে আমরা কি শিখছিলাম, 4C2, বা এটাকে তুমি চাইলে n × n-1/2 বলতে পারো। ঠিক আছে, তাহলে 4 × 3/2, 3 4 12 ভাগ 2 6টা, 1 2 3 4 5 6। ঠিক আছে, কি করলাম, 1 2 3 4 5 6, টোটাল 6টা। ঠিক আছে, এটা কি ধরনের টপোলজি? এটা মেশ। ঠিক আছে, তোমরা জানো মেশের তো অবশ্যই সুযোগ সুবিধা অনেক বেশি। তাহলে চিত্র 1 ক্ষেত্রে ডি, এখানে তুমি কি করবা, হাব এর যত ব্যাখ্যা আমি পড়াইছি সব লেখা থাকবা। হাবও হইতে পারে, সুইচ হইতে পারে, দুইটা একই, সমস্যা নেই, দুইটা ব্যবহার করা হয় আর কি। আর ঘতে কি বলছে, কোনটা বেশি হচ্ছে বেটার? অবভিয়াসলি মেশ বেটার। ঠিক আছে, মেশ বেটার। মানে যদি তুমি আমাকে বলো ভাইয়া কোনটা বেটার, একটা সিরিয়াল করে দেন, সিরিয়াল অনুযায়ী সবচেয়ে কম বেটার হইতে হচ্ছে স্টার টপোলজির অসুবিধা অনেক বেশি। ঠিক আছে, তো স্টার টপোলজির অসুবিধা বেশি। আবার তোমার রিং আছে না, রিং এর অসুবিধা আরো বেশি, ওটা তো আরো বেশি ঝামেলা। রিং এর অসুবিধা সবচেয়ে বেশি, তারপরে স্টারের অসুবিধা, তারপর হচ্ছে কি তোমার বাস, তারপর হচ্ছে বাস টপোলজি, তারপর হচ্ছে মেশ আরো বেটার, এবং সবার শেষে হইতেছে হাইব্রিড, এটা সবচেয়ে বেটার। ঠিক আছে, এই জিনিসটা মনে রেখো, এই সিরিয়ালটা মনে রেখো যে রিং এ ঝামেলা সবচেয়ে বেশি, স্টারে ঝামেলা একটু কম, বাসে আরো কম, মেশে ঝামেলা খুবই কম, হাইব্রিডেই ঝামেলা খুবই কম। সেগুলো একটা একটা যেতে বেটার, নিচের দিকে হচ্ছে বেটারের একটা সিরিয়াল। ঠিক আছে, সো আরেকটা সিকিউতে চলে যাই। কুমিল্লা বোর্ড 2023 সালে আইসিটি শিক্ষক ক্লাসে বলেন ডেটা ট্রান্সমিশন একটি পদ্ধতিতে ডেটা একটি তারের মধ্য দিয়ে স্টার্ট এবং স্টপ বিটের মাধ্যমে যায়। হ্যাঁ, স্টার্ট এবং স্টপ বিট কে যায়? আইসোক্রোনাস, মনে করে দেখো। এবং ফ্রেমে হেডার এবং ট্রেলার যুক্ত হয়ে যায়। এরপর শিক্ষক এমন একটি পদ্ধতির কথা বলে যার মাধ্যমে তারবিহীন বহুদূর যায়। উদ্দীপকে উল্লেখিত তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করা পদ্ধতিটি ব্যাখ্যা করো। মানে এখানে হচ্ছে এখানে কোনটা কথা বলছে বলো তো? স্টার্ট বিট থাকে, স্টপ বিট থাকে, এটা কোনটা? এটা হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস, আমি আইসো বলছি কেন, অ্যাসিনক্রোনাস, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। এবার অ্যাসিনক্রোনাস নিয়ে যা জানো আল্লাহর নামে সব লেখা করবা। তারপর বলছে উদ্দীপকের ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি দুটির মধ্যে তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। দেখো আমরা গ নাম্বারটাই জানি কি বলছে, অ্যাসিনক্রোনাস। আর গতে কি বলবা? গতে হচ্ছে তারবিহীন প্রযুক্তি, ওই যে ওয়্যারলেস এর ব্যাখ্যাগুলো যে বলছিলাম বানাটানাই লিখবা, ওগুলা তো হচ্ছে ওয়্যার যুক্ত। উদ্দীপকে যে দুইটা পদ্ধতির কথা বলছে, একটা হচ্ছে ওয়্যার্ড, যেটা অনেক ঝামেলা আছে, কারণ তারটার ঝামেলা, হ্যাঁ, নষ্ট হতে পারে। আর ওয়্যারলেস, তো ওয়্যারলেসের অনেক সুবিধা, ওই যে ইন্টারনেট, ওয়াইফাই থেকে শুরু করে যা আছে মানব জীবনের ধারাবাহিক, মানব জীবনের সুবিধা অসুবিধা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনা লেখা দিবা। চট্টগ্রাম 2023 কি বলছে?
যে শ্রেণীকক্ষে শিক্ষক কেবল টিভিতে ব্যবহৃত তার সম্পর্কে আলোচনা করতেছিলেন। ইন্টারনেট ভিত্তিক এক ধরনের পরিসীমা সম্পর্কে তিনি আলোচনা করলেন। উক্ত ব্যবস্থায় ব্যবহারকারী ছোট বড় যে কোনো চাহিদা মেটাতে পারে। মনে রাখবা, যে কোনো চাহিদা মেটাতে পারে কোনটা? ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং মানে চাহিদা, সার্ভিস এগুলো বলে দিলেই ক্লাউড কম্পিউটিং। কারণ তোমাদের এখানে আর তেমন কিছু নাই, ক্লাউড কম্পিউটিং বাদে চাহিদা। এখানে বলছে উদ্দীপক উল্লিখিত তার মাধ্যম, তারের কথা জিজ্ঞাসা করছে, তুমি কোন তার ব্যবহার করবা। আরেকটা কি বলছে, উদ্দীপকের শিক্ষক যে পরিষেবার কথা উল্লেখ করেছেন তা বিশ্লেষণ করুন। এটা পুরাটা হইতেছে গিয়ে ক্লাউড কম্পিউটিং নিয়ে ব্যাখ্যা করবা। ঘ নাম্বার পুরাটা ব্যাখ্যা করবা ক্লাউড কম্পিউটিং নিয়ে। ঠিক আছে, এই যে ঘ পুরাটা ক্লাউড কম্পিউটিং নিয়ে ব্যাখ্যা করবা। আর গতে তারের কথা বলছেন, তুমি কোন তার ব্যবহার করলে ভালো। এখন এখানে কিন্তু কোনো কন্ডিশন দেয় নাই যে আসলে মানে কম দামি হইতে হবে। কম দামি হলে তুমি কিন্তু টুইস্টেড পেয়ার কেবল ইউজ করতা, কিন্তু যেহেতু দামের কথা বলে না, টুইস্টেড ইউজ করো না। টুইস্টেডটা হচ্ছে এত ভালো না। তো বেটার কোনটা? বেটার হইতেছে তোমার ওই কোএক্সিয়াল কেবল। টুইস্টেডের চাইতে বেটার কোনটা? কোএক্সিয়াল কেবল। বা তুমি চাইলে এখানে অপটিক্যালও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কেবল টিভিতে আমরা কোএক্সিয়াল ব্যবহার করে থাকি। হ্যাঁ, তো কোএক্সিয়াল নিয়ে ব্যাখ্যাটা লেখা দিই। অপটিক্যাল ইন্টারনেট সেবার যেহেতু বলছি, ইন্টারনেট সেবার ক্ষেত্রে তুমি অপটিক্যাল ব্যবহার করতে পারো। ঠিক আছে, ওকে। এখানে তার মাধ্যম চেয়েছে, আমি ইন্টারনেটটা চাই নাই, সো অপটিক্যাল দিও না, এখানে তার মাধ্যম হয়েছে কোএক্সিয়ালটা দিয়ে দিবা। আচ্ছা, তারপর সিলেট বোর্ড 2023 সাল, এখানে কি চাইছে? সিলেট বোর্ড 2023 সালে বলছে যে আফনান ও সাফনান দুই ভাই। আফনান তথ্য আদান প্রদানের জন্য এক ধরনের কেবল ব্যবহার করে যার মধ্যে 4টি কমন রঙের সাদা তার, এইটা না পড়ছিলাম, 4টা সাদা তারের জন্য কোএক্সিয়ালে থাকে না। হ্যাঁ, এবং সাফনান তথ্য স্থানান্তরের জন্য বিশেষভাবে তৈরি পরিশুদ্ধ কাচের মধ্য দিয়ে যে তন্তু, তাহলে সাফনানের যেটা তো কাচের মধ্যে তন্তু, এটা অবশ্যই অপটিক্যাল। ঠিক আছে, অপটিক্যাল ফাইবার। তাইলে সাফনান এবং রাফসানের মধ্যে কোনটা বেটার? অবশ্যই সাফনানেরটা বেটার, কারণ অপটিক্যালের স্পিড বেশি, সবকিছু বেশি। আর আফনানের যেটা বলছিল সেটা আসলে কোনটা ছিল বলো তো? 4টি কমন সাদা রং, টুইস্টেড পেয়ার কেবল নাকি হচ্ছে কোএক্সিয়াল কেবল, বলো কোনটা ছিল? অনেক কিছু পড়া ফেলছি বাইরে ভাই। কি 4টি কমন রঙের সাদা তার ছিল? চারটি কমন রঙের সাদা তার ছিল, এই যে এইটা টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল না, টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, সো এই টুইস্টেড পেয়ার কেবল নিয়ে যা যা জানো সব লিখে দিবা। ওকে, সো এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে কথাবার্তা। যে এগুলো তোমরা ইজিলি পারবা। এখানে একটা কোশ্চেন করা হয়েছে যে এটা বেটার নাকি এটা বেটার। তো এটা তো রিং টপোলজি তো দুনিয়ার অসুবিধা। আর এটা কিন্তু কি মেশ টপোলজি। ঠিক আছে, একটার সাথে একটা কানেক্টেড। পরীক্ষায় এইটাই বেশি আসে, রিং আর মেশটা বেশি আসে। ঠিক আছে, এগুলো ব্যাখ্যাগুলো দিয়ে দিবা। এখন আমরা চলে আসতেছি আমাদের আইসিটি কি ফার্স্ট চ্যাপ্টার, যেটা আসলে আমার পড়ানো কিছুই নেই। এখানে কি কি তোমাদের লাগবে সেটা আমি একটা সাজেশন দিয়ে দিব। আমি একটা সাজেশন দিব তোমাদেরকে। ঠিক আছে, ভাই আইসিটি কি শুধু মুজিব স্যারের বই পড়লেই হবে না? হ্যাঁ, শুধু মুজিব স্যারের বই পড়লেই হবে। ভাই চ্যাপ্টার 2 থেকে আনসার করা বেটার হবে নাকি ম্যাথ আনসার করলে বেটার হবে? চ্যাপ্টার 2 একটু কনফিউজিং লাগে ভাই। ম্যাথ যে তুমি সবসময় পারবে এমন গ্যারান্টি নেই। তো তুমি যে হচ্ছে থার্ড চ্যাপ্টার যদি তোমার লজিক গেট ঝামেলা একটা কোশ্চেন দিয়ে দেয়, যদি বলে এটা থেকে এটা প্রমাণ করো, এমন একটা দিল যেটা তুমি জীবনে করোই নাই, ঝামেলাওয়ালা। অথবা তোমার এমন একটা অঙ্ক দিল যেটা তুমি মানে পারতেছো না, হঠাৎ করে পরীক্ষা হলে পারতেছো না, তখন হ্যাঁ, ফিফথ চ্যাপ্টার তো ঝামেলাওয়ালা কোশ্চেন করবেই। আর এইচটিএমএল না হয় একটু সহজ করে, বাট ফিফথ চ্যাপ্টার তো ঝামেলাওয়ালা কোশ্চেন করে। হ্যাঁ, তখন তো ঝামেলা পড়ে যাবা। যে ব্যক্তি সেকেন্ড চ্যাপ্টার অ্যাভয়েড করতে চাও, ওকে প্রচুর পিটাতে হবে। সেকেন্ড চ্যাপ্টার কেন অ্যাভয়েড করবা? ফার্স্ট চ্যাপ্টারটা অ্যাভয়েড করতে পারো। হ্যাঁ, মানে ফার্স্ট চ্যাপ্টারে জীবনে 10-এর মধ্যে 8-এর বেশি তোমরা পাবা না, এটাই তোমাদের মনোভাব। বাট আমি কিন্তু 10-এ 10 পাইছি। আমি আবারও বলি, আমি আইসিটিতে কিন্তু ফার্স্ট চ্যাপ্টার আনসার করে 10-এ 10 পাইছি। ঠিক আছে, 40 ছিল আইসিটি। সো সম্ভব যার ক্লাস তুমি করতেছো সেই বানায় টানায় লেখাও ফুল মার্ক পাইছে। ঠিক আছে, সো এবার চলো আমরা সাজেশন দিব ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমরা কি কি পড়বা। তো সাজেশন দিয়ে দিব, আগে চলো কিছু সিকিউ দেখি যে কি কি টাইপের সিকিউ আসছে 2023 সালে। ঢাকা বোর্ড 2023 সালে নতুন জীব কোষ সৃষ্টি, হাইব্রিড শস্য, দুধে আমিষের পরিমাণ, বুঝতে পারতেছো এগুলা বায়োলজি রিলেটেড। তো গতে কি বলছে যে এখানে প্রশ্নবোধক স্থানে কি হবে? হ্যাঁ, এখানে প্রশ্নবোধক স্থানে কি হবে বলো দেখি।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বায়োলজি রিলেটেড কোনটা আছে, যে ইঞ্জিনিয়ারিংটা, সেটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কেন? কারণ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই যে দেখো হয়ে গেল, কেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ো? জীবদেহের জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন একটি কোষ সৃষ্টি করার প্রকৌশল হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একটি উদ্ভিদ বা প্রাণী বৈশিষ্ট্যের ধারক হচ্ছে জিন, অন্যদিকে জিনোম হলো জীবের বৈশিষ্ট্য নকশা বা বিন্যাস। কোন উদ্ভিদের বৈশিষ্ট্য পরিবর্তন করতে চাইলে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু অবশ্যই লাগবে। এখানে কিন্তু এটাই করতে চাইছে, দেখো নতুন তুমি জীবকোষ সৃষ্টি করতে যাও, হাইব্রিড শস্য তৈরি করতে যাও, তাহলে এটা অবশ্যই কি হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা ভাই কয়েকটা বোর্ডে আসছে, ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কয়েকটা বোর্ডে আসছে। আর লাস্টে কি বলছে, চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে দৃশ্যকল্প 2 এ প্রযুক্তিটি ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 2 কি ছিল? দৃশ্যকল্প 1 এটা ছিল, এটা দৃশ্যকল্প 1 ছিল, এটা দৃশ্যকল্প 2। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা, গবেষণা এমনকি বিনোদনের জন্য একটা ব্যবহার সীমিত করে নিয়ে আসছে প্রযুক্তির জগতে একটা চতুর্থ শিল্প বিপ্লব। মনে রাখবা, চতুর্থ শিল্প বিপ্লব বললা দিলে রোবোটিক্স আসবে, ঠিক আছে? চতুর্থ শিল্প বিপ্লব বলে দিলে রোবোটিক্স আসবে, কারণ রোবোটিক্সের মাধ্যমে কিন্তু আমরা আধুনিক তথ্য যোগাযোগ ব্যবস্থা পাচ্ছি, স্মার্ট প্রযুক্তি পাচ্ছি, স্বয়ংক্রিয় মেশিন, অ্যাপস, এগুলো কিন্তু সব রোবোটিক্সের আন্ডারের মধ্যে পড়ছে। তোমরা ভাবো রোবোটিক্স মানে শুধু রোবট না, এটা আরো বিস্তারিত ব্যাখ্যার মধ্যেও পড়ে, এটা বানা টানা লিখে দিবা। তাহলে আমরা কি পেলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে পরীক্ষা আসছে, রোবোটিক্স থেকেও আসছে। এবার এখানে আসো, এখানে নিয়ন্ত্রিত তাপমাত্রা চিকিৎসা, মনে রাখবা নিয়ন্ত্রিত তাপমাত্রা চিকিৎসা একটা শব্দ দেখেই বোঝা যায়, নিয়ন্ত্রিত তাপমাত্রা চিকিৎসা একটা শব্দ থেকেই বোঝা যায় যে আসলে এটা কিন্তু বায়োলজির সাথে রিলেটেড, ঠিক আছে? এখানে এটা ভার্চুয়াল রিয়েলিটি। আর আরে কই গেল, দেখো নিয়ন্ত্রিত তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি, যে ক্রায়ো সার্জারি আছে না, ক্রায়ো সার্জারি, নিয়ন্ত্রিত তাপমাত্রা, ওই যে টেম্পারেচার কমায়া ওই তোমার টিউমার হচ্ছে সরাই ফেলে, ক্রায়ো সার্জারি। আচ্ছা আমরা একটু পড়ি কি চাইছে আসলে। বিশেষ ব্যবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ থেকে তিনি এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। এখন এখানে তো বলে নাই, টিউমারের কথা তো বলে নাই, সো আমরা আগের থেকে ক্রায়ো সার্জারি বলতে পারবো না, ঠিক আছে? টিউমারের কথা তো বলে নাই, বললে একটা কথা ছিল। এখন তার কাছে রোগী এলে তিনি বিশেষ কিছু জটিল রোগের অপারেশন সফলতার সাথে এই চিকিৎসা পদ্ধতি তিনি করতেছেন। উনি আসলে পুরো জিনিসটা করতেছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। কোশ্চেন হচ্ছে কেমনে সম্ভব? দেখো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিন্তু আমরা এখন চাইলে যে কোনো কাজ করতে পারি। তুমি চাইলে হচ্ছে এখন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তুমি হচ্ছে মহাকাশে যেতে পারো, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তুমি চাইলে হচ্ছে এখন গাড়ি চালাতে পারো, টেসলা গাড়ি চালাতে পারো। হ্যাঁ, এগুলো কিন্তু অলরেডি অনেক আছে, বাংলাদেশেও কিছু আছে। হ্যাঁ, মহাকাশ তুমি হচ্ছে বঙ্গবন্ধু ওই যে এই মিলিটারি মিউজিয়াম আছে না, ওইখানে গেলে দেখো ভার্চুয়াল রিয়েলিটি আছে। তারপর তুমি হচ্ছে সিনেপ্লেক্স বসুন্ধরায় যাও, ওইখানেও দেখো অনেকগুলো গেম আছে, ভার্চুয়াল রিয়েলিটি গেম আছে। তো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনেক অপারেশনও করতে পারে। যারা বিমান চালানো শিখে এখন বর্তমান যুগে, তারা কিন্তু আগে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আগে বিমান চালানোটা শিখা নেয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে, চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করতে বলছে। উনি কিভাবে চিকিৎসা করছে, তিনি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করছেন। তিনি দীর্ঘদিন যাবত মুখে আঁচিল, এই যে পাইছি আঁচিল, আঁচিল বললেই টিউমার, এগুলো বললেই ক্রায়ো সার্জারি। আর ঘতে কি বলছে, প্রযুক্তি ওষুধ তৈরিতে কিভাবে সহায়তা করে থাকে। তো উনি কি কাজ করছিলেন, উনি কিন্তু ওষুধ তৈরি করছেন, যে শীতল তাপমাত্রা প্রয়োগ করে আঁচিল অপারেশন করছিলেন, ঠিক আছে? অপারেশনটা যে করছে সেটার জন্য উনি কি ব্যবহার করছিলেন, ঠিক আছে, কিভাবে সহায়তা উনি করছিলেন বলো দেখি, বলো। এখানে তেমন কিছুই লেখা নেই, এখানে বলছে ওষুধ তৈরিতে জানি কোনটা ব্যবহার করে, আমিও ভুলে গেছি, বলো দেখি ওষুধ তৈরিতে জানি কোনটা ব্যবহার করে। জেনেটিক তো হওয়ার কথা না, বায়োটেকনোলজি, ওষুধ তৈরিতে বায়োটেকনোলজি, ঠিক আছে? এটা উত্তর হবে বায়োটেকনোলজি। তারপর ডাক্তার রাজীব মেডিকেল কলেজের ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে, বুঝা যায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমেই তো আমরা এই যে অপারেশনের অভিজ্ঞতা লাভ করতে পারি। তাহলে এটা কি হবে, ভার্চুয়াল রিয়েলিটি। এখানে কি বলছে, ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত প্রযুক্তি দক্ষ জনবল তৈরিতে কোনো ভূমিকা রাখবে কিনা। হ্যাঁ, অবশ্যই ভূমিকা রাখবে। হ্যাঁ, তুমি বলবা যে হ্যাঁ ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে যত গুণগান আছে সে সব গুণগান দিয়ে দিবে, সব বানায় লেখা, এগুলা ভাই ফুল মার্ক মানে পাওয়াটা খুব টাফ। যেমন এটাতে 1 পাবা, 2 পাবা, এটাকে 3 পাওয়া গেলে এখানে 4-3 বেশি আসবে না। তো এখানে 9 পাওয়াটা হিউজ মার্ক। কথা আমি কিভাবে 10-10 পাইছিলাম, সেটা হচ্ছে কি তোমার ইন ডিটেলস লিখতে হবে। এই যে প্রযুক্তিটা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে বং বাং লিখলে হবে না, বইয়ের মধ্যে যেমন আছে এমনি ভার্চুয়াল রিয়েলিটি যা আছে সব লিখবা, ঠিক আছে? সো 10-10 পাইতে পাওয়া সম্ভব, তোমাকে বং বাং লেখা যাবে না, বই অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে? তো তাহলে আমরা যদি একটা সাজেশন টানি, সবচেয়ে বেশি আসছে ভার্চুয়াল রিয়েলিটি। আমি যে বললাম তোমাদেরকে আমি একটা সাজেশন দিব, সাজেশনের নাম্বার 1-এ কি থাকবে, ভার্চুয়াল রিয়েলিটি। নাম্বার 2-তে থাকবে হচ্ছে
জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক এটা বাসায় ভালো মতো পড়বা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভার্চুয়াল রেট হচ্ছে 7 স্টার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং 5 স্টার। তারপর হচ্ছে গিয়ে তোমার বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি, ঠিক আছে। তারপর আছে গিয়ে তোমার হচ্ছে ক্রায়ো সার্জারি আছে, ক্রায়ো সার্জারি, ভার্চুয়াল রিয়েলিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, ক্রায়ো সার্জারি, এগুলো কিন্তু 4 স্টার করে। এগুলো বাসায় ভালো মতো দেখবা। বিশ্বগ্রাম থেকে আমরা কোনো প্রশ্ন দেখি নেই। হ্যাঁ, আর কি আছে বলতো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখান থেকে আমরা সিকিউ পাইলাম না, এটা 23 সালে আসে না, আগে আসছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এটা তো বর্তমান যুগে খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এআইটাও ভালো মতো পড়ে নিবা। সো এরই মাধ্যমে আমাদের আজকে ক্লাস এখানেই শেষ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।